So let us start week 28. এই week 28 এ আমরা we will be covering probably 5 questions. For example, I am giving you প্রথম প্রশ্নটা week 20 দেখো আমরা টোটালি week 28 is for world history. হুম ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে থেকে আমরা week 28টা কভারেজ করব এবং week 28 এ ওয়ার্ল্ড হিস্ট্রির প্রথম মডিউল এনলাইটেনমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস ওই পার্টের একটা পার্ট আমরা কনস্টিটিউট করব। সো সিলেবাস নিয়ে মানে ওই পার্টের সিলেবাসটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি আলোচনা সেরে ফেলবো। বাট যেটা বলার যে week 28-এ আমরা ওয়ার্ল্ড হিস্ট্রির ফার্স্ট পার্টটা উই উইল কভার। আহ, তোমরা নিশ্চয়ই নোটস গুলো দেখে নিয়েছো। এই যে ফার্স্ট পার্ট অফ মানে এনলাইটেনমেন্ট, আমি একটু সিলেবাসটা দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট হোল্ড অন। যাক, সিলেবাসটা এখানে দেখতে পাচ্ছি না। আহ, যাই হোক, week 28 এর ফার্স্ট পার্টটা আজকে, দ্যাট ইজ এনলাইটেনমেন্ট, সেই পার্টটা থেকে দেখো আমি জাস্ট সিলেবাসটা এখানে লিখে দিচ্ছি। তোমাদের কাছে নিশ্চয়ই সিলেবাস সবই আছে, তাও একবার লিখছি যে ফার্স্ট মডিউলটার মধ্যে 3টে পার্ট আছে। একটা হচ্ছিল এনলাইটেনমেন্ট, সেকেন্ডটা হচ্ছিল মানে এনলাইটেনমেন্টের মধ্যেই সেকেন্ডটা হচ্ছিল, তুমি ধরতে পারো যে সেকেন্ড হিসেবে ধরতে পারো যে ফ্রেঞ্চ রেভলিউশন রয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন। থার্ডটা হচ্ছিল আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, অথবা তুমি আমেরিকান রেভলিউশনও তুমি বলতে পারো। ঠিক আছে, এই 3টে মেজর জিনিস তোমাদের রয়েছে এবং এনলাইটেনমেন্ট এই যে পার্টটা, এটার মধ্যে অনেক হিডেন পার্টস রয়েছে। মানে এনলাইটেনমেন্ট বলে একটা শব্দ দিয়ে এনলাইটেনমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস বলে আমি ছেড়ে দিলাম, কিন্তু তার মধ্যে মাল্টিপল, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, আমি ইয়েটা ঠিকই বলেছো, সিলেবাসের মধ্যে ওইটা মাল্টিপল জিনিস, ওটা হিডেন, মানে প্রচুর জিনিস ওখানে রয়েছে। জাস্ট হোল্ড অন করো, আরেকটা আমি আপলোড করে নিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ভালো আছি গো, দাও। আচ্ছা, হুম। সো আমরা যদি সিলেবাসটা দেখি তাহলে সিলেবাসটা নিয়েই আমাদের আলোচনা হচ্ছিল। তাহলে ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে থেকে এই পার্টটা হচ্ছিল এনলাইটেনমেন্ট অ্যান্ড মডার্ন আইডিয়াস, এবং তার মধ্যে প্রথম যে জায়গাটা, যে মেজর আইডিয়াস অফ এনলাইটেনমেন্ট, খালি এইটুকুনির মধ্যে সিলেবাসটা কিন্তু সীমাবদ্ধ নেই। সেকেন্ড আর থার্ডটা ইজ প্রেটি স্ট্রেট। ফ্রেঞ্চ রেভলিউশন পড়ো, আমেরিকান রেভলিউশন অথবা আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পড়ো, ইট ইজ ডান। ঠিক আছে, হ্যাঁ ওই সিভিল ওয়ার ফর মিলিয়ে আমেরিকান রেভলিউশন, আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ইট ইজ ডান, মানে ইট ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু প্রথম পার্টটা যেটা মেজর আইডিয়াস অফ এনলাইটেনমেন্ট, দিস কন্টেন্স মেনি হিডেন সিলেবাস মেটেরিয়ালস। ঠিক আছে, এবং তোমাদের এটাও বলে রাখি যে ডব্লিউবিসিএস যে আজ পর্যন্ত প্রশ্ন করেছে, এই জায়গাটা থেকে দুবার প্রশ্ন করেছে এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন এটা করেছে। বাট দিস রিমেইনস এ মেজর এরিয়া, গ্যাপ এরিয়া ফ্রম ওয়্যার ডব্লিউবিসিএস ক্যান আস্ক ইন কামিং টাইমস। এবং প্রত্যেকবার এই ফ্রেঞ্চ আর আমেরিকান রেভলিউশন নিয়ে কিন্তু প্রচুর আনলিমিটেড প্রশ্ন ডব্লিউবিসিএস করে গেছে। মানে আমরা এই যে ইউনিটটা ফ্রেঞ্চ এবং আমেরিকান মানে রেভলিউশন, এই দুটো পার্ট আমরা কামিং মাসে মানে আগস্ট মাসে আমরা কমপ্লিট করে ফেলবো। একটা সপ্তাহ দুটো সপ্তাহ এটা কমপ্লিট করব। বাট এই যে এনলাইটেনমেন্টের পার্টটা, সেটা আমি আজকে কমপ্লিট করে দিচ্ছি। কমপ্লিট করার পর, কমপ্লিট বলতে এইটার আগে সিলেবাসটা বুঝে নাও। এবং যেটা আমি করেছি যে এইটার সবকটা পার্টস এর নোটস
তোমাদের ইয়েতে আপলোড করে দিয়েছি, মানে বেস নোটসটা অলরেডি আপলোড হয়ে গেছে, বোথ ভার্সনস, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। সেখানে হ্যান্ডআউটস কটা রয়েছে আমার ঠিক মনে নেই, 4-5টা কি 6-7টা হ্যান্ডআউটস থাকতে পারে, ঠিক আছে। এবং এই এনলাইটেনমেন্ট পড়তে গিয়ে, হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম, এনলাইটেনমেন্ট পার্টটা পড়তে গিয়ে কিন্তু আমাদের আমাদের নোটসটা একবার গো থ্রু করলে ভালো হয়, দ্যাট ইজ নাম্বার ওয়ান। আরেকটা পার্ট যে ইগনু এম এ হিস্ট্রি অফ ইগনু এর তিনটে না দুটো মেটেরিয়াল আপলোড করা আছে, দুটো কি তিনটে মেটেরিয়াল আপলোড করা আছে। এই দুটো তিনটে মেটেরিয়াল কিন্তু তুমি দেখে রাখবে, মানে পড়ে রাখবে, ঠিক আছে, এনলাইটেনমেন্ট পার্টটা কমপ্লিট করার জন্য। একটা ডিফারেন্স আমি কেন বলছি এইটার উপর একটু ফোকাস করতে, কারণ কি প্রশ্ন টাফ হচ্ছে, যত দিন যাচ্ছে প্রশ্ন টাফ হচ্ছে। আরেকটা পার্ট যে তুমি যদি ইউপিএসসি দেখো, দেয়ার ইজ এ ফাইন ডিফারেন্স, মানে মানে ডব্লিউবিসিএস ফলো করবে ইউপিএসসি কেই, মানে কামিং ডেজে ইউপিএসসির প্রশ্নগুলোই তুলে দেবে। এবং ইউপিএসসি এই যে তিনটে পার্ট আছে, মানে ফার্স্টে হচ্ছিল এনলাইটেনমেন্ট, তারপরে হচ্ছিল ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে হচ্ছিল আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অথবা ওয়ার অথবা রেভলিউশন, যাই বল। এবার ইউপিএসসি ফোকাসেস অন দিস পার্ট মাচ মোর, ঠিক আছে, দিস ইজ দ্য মেইন ফোকাস এরিয়া অফ ইউপিএসসি। এই দুটো নিয়ে যে খুব প্রশ্ন করে সেরকম নয়, হ্যাঁ, মানে টেসিট করলো, ইয়ে করলো, ঠিক আছে, বাট এই এনলাইটেনমেন্টের জায়গাটা নিয়ে কিন্তু ইউপিএসসি ফোকাস ওয়ান। ডব্লিউবিসিএস এর 2023 অব্দি ফোকাস এরিয়া হচ্ছিল এই দুটো, বাট কোশ্চেনের প্যাটার্ন কিন্তু এখনো মেইনসে ইউপিএসসি স্ট্যান্ডার্ডের এখনো করেনি। কিন্তু মানে 2024-এর জন্য আমরা প্রত্যেককেই, যারা 6 মাসের প্রোগ্রামে আছো এবং 2025-এর 1 বছরের প্রোগ্রামে আছো, দুটো ব্যাচই এখানে আছে, তাদেরকে প্রত্যেককেই আমরা এই এনলাইটেনমেন্টের উপর স্পেশাল মডিউল আমরা তৈরি করে তিনটে জায়গা আমরা মানে হাইলাইট করছি এনলাইটেনমেন্টের উপর। আছে 7-8টা সাবসেকশন রয়েছে, বাট তিনটে স্পেসিফিক সাবসেকশন এনলাইটেনমেন্টের উপর আমাদের খুব ভালো করে প্রস্তুত করে যেতে হবে। আন্ডারস্টুড? তাহলে সিলেবাসের পার্টটা আমরা ডিসকাশন করলাম, এবং প্রথম পার্টটা এনলাইটেনমেন্ট মডিউল, লেট আস গো, কি মডিউলের ভেতর কি কি আছে। তার আগে বলে দিই যে তোমাদের যেরকম উইকলি থাকে, যে এই উইকে আমাদের 5টা প্রশ্নের ব্যাপার আছে। 5টা প্রশ্ন, যেরকম, হ্যাঁ, যেরকম যেরকম আমরা এগোবো আরো উইকলি প্রশ্নগুলো আমাদের বাড়বে আর কি। হ্যাঁ, যারা 1 বছরের প্রোগ্রামে আছো তাদের বলে দিই, অ্যানুয়ালি 300 প্রশ্ন উত্তরে আমাদের কিন্তু সিলেবাসটা আমরা কমপ্লিট করব, ঠিক আছে, মানে প্রায় প্রত্যেক দিন একটা করে প্রশ্ন। হ্যাঁ, আগামী দিনে প্রশ্নগুলো বাড়তে চলেছে। সো এই যে 5টা প্রশ্ন তোমাদের আছে, এই 5টা প্রশ্নের মধ্যে 3টে ক্যাটাগরি আছে, ঠিক আছে। একটা হচ্ছিল ফর সাবমিশন, মানে যেটা আমরা আজকে ডিসকাশন করব সেই প্রশ্নটা লেখা সাবমিশন, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। দ্য সেকেন্ড ওয়ান, ওয়েলকাম ওয়েলকাম, দ্য সেকেন্ড ওয়ান ইজ ফর রিডিং অনলি। হ্যাঁ, ফর রিড অনলি, মানে এইটা হচ্ছিল তোমরা রিড অনলি প্রস্তুতির মধ্যে রাখবে, ঠিক আছে। আর থার্ড ওয়ান, দেয়ার ইজ এ থার্ড টাইপ অফ প্রশ্ন, যেটা কিনা তোমাদের সেলফ রাইটিং এর জন্য দেয়া হলো। এগুলো কিন্তু কোনো রকম সাবমিশনের দরকার পড়বে না, ঠিক আছে। এইবার এই যে কটা প্রশ্ন তোমার কাছে দেয়া হচ্ছে, 5টা প্রশ্ন দেয়া হচ্ছে, হ্যাঁ, এই জায়গাটা খুব ভালো করে বোঝো, কারণ তোমার মানে রাইটিংটা ইমপ্রুভমেন্ট হবে। এই 3টে লেয়ার অফ রিডিং তুমি যদি করো, তবেই রাইটিংটা তোমার ইমপ্রুভমেন্ট হবে, সেই জন্য এই জায়গাটা বলছে একটু ধ্যান দিতে। এই জায়গাটা হচ্ছিল যে 3টে টাইপের প্রশ্ন তো আমি বুঝলাম, 1 নম্বর সাবমিট করতে হবে, 2 নম্বর রিড অনলি করতে হবে, 3 নম্বর সেলফ রাইটিং করতে হবে। যে কোনো প্রশ্ন সাবমিট করতে হলে, ফর এক্সাম্পল এই সপ্তাহের যে 5টা প্রশ্ন তুমি এনলাইটেনমেন্টের উপর সাবমিট করবে, তার এন্টায়ার নোটসটা কিন্তু পুরোপুরি আমাদের আপলোড হয়ে গেছে। ফার্স্ট ইউ হ্যাভ টু গো থ্রু নোটস, কিংবা তোমার বেস বই, আমাদের নোট ভালো নাও লাগতে পারে, বেস বইয়ের তোমার যা থাকবে সেখান থেকেও তুমি পড়তে পারো,
অথবা কোনো রেফারেন্স হ্যান্ডআউট যদি আমরা সাজেস্ট করে থাকি, ফর এক্সাম্পল এনলাইটেনমেন্টের জন্য আমরা ইগনু এমএ হিস্ট্রির মেটেরিয়ালটা তোমাদেরকে আপলোড করে দেওয়া হয়েছে। উই আর সাজেস্টিং যে এইটা একবার গো থ্রু করো, এই সিঙ্গেল রিডিং গো থ্রু করো, অ্যানোটেশন করতে পারবে, লিখতে মানে ওখানেই দাগ ফাগ দিয়ে রাখতে পারবে ফর ফিউচার ইউজ, কিংবা একটা নোটস কপি যদি করতে পারো সব থেকে ভালো হয়। এইবার এইটার পরে নোটসের পরে নিজেদের চেষ্টা করবে, আমি বলছি না যে সেটা করতেই হবে, পুরো হিস্ট্রির নিজের নোটস বানানোর কোনো দরকার পড়ে না, মানে এত খেটে তুমি যদি নোটস বানাতে যাও তোমার সারা দিন ওইখানেই চলে যাবে। যেটা করতে হবে তোমাকে, এই যে 5টা প্রশ্ন দেয়া হচ্ছে, এই প্রশ্ন ওয়াইজ, মানে এনলাইটেনমেন্টের আন্ডারে আমরা 5টা প্রশ্ন করছি, এই প্রশ্ন ওয়াইজ তুমি যদি প্রত্যেকটা আনসারের একটা পয়েন্টার ডেভেলপ করতে পারো, মানে শর্টকাট ক্যাচওয়ার্ড পয়েন্টার, যদি আনসারগুলো, মানে প্রত্যেকটা আনসারের হাফ পাতার মধ্যে, মানে বড় খাতার হাফ পাতার মধ্যে একটা পয়েন্টার, খালি পয়েন্টস গুলো, মানে ডিটেল লেখা নয়, হ্যাঁ, পয়েন্টার গুলো যদি সেলফ তৈরি করতে পারো, দেখবে তোমার আনসার রাইটিং প্রচন্ড ভাবে ইমপ্রুভ হবে। দেখো সাবমিশন যেটা করছো সেটা তো চেক করে তার ফিডব্যাক, মোটামুটি নম্বর সেগুলো যাচ্ছে। এই যে রিড অনলি আছে, রিড অনলি গুলো কিন্তু তুমি পড়ে যদি পয়েন্টার্স একটুখানি খাতায় লিখতে পারো যে এই কটা পয়েন্টার হতে পারে, মানে এই 15টা পয়েন্টার যদি আমি মনে রাখি, এই আনসারটা আমি অ্যাটেম্প করতে পারবো, তার মানে কি এই পয়েন্টারটা তোমার মাথায় গেঁথে থাকবে। আর সেলফ রাইটিং করার আগে, হ্যাঁ, সেলফ রাইটিং করার আগে বা সাবমিশন করার আগে দেখবে আমাদের মডেল আনসার গুলো, সাজেস্টেড কিছু মডেল আনসার এই 5টা কোশ্চেনেরই ইন ডিউ কোর্স অফ টাইম আপলোড হয়ে যাবে। যেমন আজকের ডিসকাশন প্রশ্নটার মডেল আনসার আমরা আপলোড করে দেবো, ঠিক আছে? এইবার মডেল আনসার মানে কি, ওটা স্কেলিটন থাকবে, ঠিক আছে? সো এই মডেল আনসার গুলো চেষ্টা করবে একটু গো থ্রু করে তারপর তোমার পয়েন্টার্স গুলো বানাবে, ঠিক আছে? তাহলে মোটামুটি তুমি বুঝতে পারলে যে তোমার এই 3টে বেস জায়গা রয়েছে, একটা মডেল আনসারের জায়গা রয়েছে, একটা কিছু পয়েন্টার্স নিজে যখনই সময় পাবে একটা পয়েন্টার্স তৈরি করার মতো তোমার একটা কিন্তু জায়গা বা স্কোপ থাকছে, ঠিক আছে? হ্যাঁ, ওয়েলকাম ভাই। চলো, তাহলে আজকে যে টাস্কটা তোমাদের দেয়া হয়েছে, আজকে এই যে 29শে জুলাই সাবমিশনের যে টাস্কটা, এই প্রশ্নটা আমরা আজকে আলোচনা করে নেব। খুব বেসিক প্রশ্ন এই প্রশ্নটা, সেইটা আমরা আজকে আলোচনা করব। আরেকটি প্রশ্ন রয়েছে, এটি আর আলোচনা করব না, এটি তোমরা 31 জুলাই 2026-এর মধ্যে তোমরা সাবমিট করবে। আর আগের যতগুলো সাবমিশন যারা যারা করেছো প্রত্যেকেরটা চেক করে কিন্তু ফেরত দেওয়া হয়েছে। যারা সাবমিট করছো না তারা প্লিজ কাইন্ডলি ডোন্ট টেক দিস রিস্ক, ট্রাই টু রাইট রেগুলারলি। হ্যাঁ, রেগুলার যদি না লেখো, তোমার কম্পিটিটর কিন্তু রোজ একটা করে প্রশ্নের উত্তর লিখছে, ঠিক আছে? সেই জন্যই বলছি ট্রাই টু রাইট রেগুলারলি, অথবা ট্রাই টু রাইট না করলেও পয়েন্টার্স গুলো তৈরি করার, একটা প্রশ্নের অ্যাটলিস্ট তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আমি বলতে চাইছি যে এই যে 3টে প্রশ্ন, বাকি যে 3টে প্রশ্ন তোমাদের রয়েছে, সেটা হচ্ছে হলো এই যে কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। ইয়েস, ওয়েলকাম। তো এই 3টে প্রশ্ন কিন্তু বাকি তোমাদের, একটা সেলফ রিডিং আছে, একটা সেলফ রাইটিং প্র্যাকটিস আছে, আর একটা সেলফ রিডিং আছে, মানে দুটো সেলফ রিডিং প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে? সো আজকে তোমাদের টাস্কটা ফর দিস উইক আমরা বলে দিলাম। উইক বলতে আমাদের আজকে মানে গতকাল রোববার থেকে মানে আজকেও যদি ধরো 27 থেকে নিয়ে 2 তারিখ অবধি এই সপ্তাহটা আমাদের এই 5টা কোশ্চেন তৈরিতে চলবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ডাইরেক্ট ওই 1 নম্বর প্রশ্নটায় চলে আসি, যেটা আজকের ডিসকাশন 1 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এই 5টা প্রশ্ন ছাড়াও আরেকটি প্রশ্ন অলরেডি ডিসকাশন হয়ে গেছে, প্রথম সপ্তাহে হয়তো আমরা করে ফেলেছি। এই ইউপিএসসি 2025-এ প্রশ্নটি এসেছিল অ্যান্টি ক্লারিকিজমের উপর, এনলাইটেনমেন্ট অ্যান্টি ক্লারিকিজমের বিরোধিতা, মানে পুরোহিততন্ত্রের বিরোধী মনোভাব, কিন্তু তা সত্ত্বেও তার নিজস্ব সত্তা মেনটেন করে কিভাবে এভলভ করেছিল।
এইটাও কিন্তু তোমাদের এনলাইনমেন্টে এই ৫টা প্লাস একটা টোটাল ৬টা প্রশ্ন কিন্তু আমরা এনলাইটেনমেন্ট থেকে অ্যাটেম্প করছি। ঠিক আছে? আচ্ছা, এইবার এনলাইটেনমেন্ট চ্যাপ্টারটা যখন তুমি পড়বে মানে আচ্ছা, ওয়ার্ল্ড হিস্ট্রির কে কি বই টই কিনেছো কেউ কিছু? দেখো, নোটস তো থাকবেই। যারা বই কিনতে চাও, আহ, ৬-৭ জন আমাকে ফোন করে তারা নিয়েছে, যে বই কিনতে হবে। তোমরা বেটার জানো যে বই কিনতে হবে। আমি ইংলিশ ভার্সনের দুটো বই আমি জাস্ট একটু আলোচনা করে ফেলি। হ্যাঁ, প্রশ্ন উত্তর আলোচনা তো খুব একটা সময় লাগবে না, ১৫-২০ মিনিট আমাদের হয়ে যাবে। বইয়ের ব্যাপারে, ওয়ার্ল্ড হিস্ট্রির ব্যাপারে বলা হয়নি, সেই পার্টটা একটুখানি আলোচনা করছি। হ্যাঁ, আচ্ছা, দেখো, আম, একটা হচ্ছিল, দেখো তোমাদের বেস, মানে অনেকেই বলে হচ্ছিল নরমান লোয়ে। ঠিক আছে, এইটা একটা অপশন। ঠিক আছে, নরমান লোয়ে একটা অপশন, কিন্তু নরমান লোয়ের ড্রব্যাকটা হচ্ছিল ইট স্টার্টস ফ্রম 19th সেঞ্চুরি। ঠিক আছে, কিন্তু মানে এনশিয়েন্ট আর্লি মিডিয়েভাল ইউরোপ, আর্লি ইউরোপ যদি তুমি দেখো 500 to 1500 এডি, ওর ব্যাপারে কোনো রকম টাচ নেই। 15th সেঞ্চুরি টু 17th 18th সেঞ্চুরির কোনো রকম টাচ পাবে না এই নরমান লোয়ের। ঠিক আছে, নরমান লোয়ে ইজ গুড ফর পরবর্তী আফটার 19th সেঞ্চুরি থেকে যে রেভলিউশনস গুলো শুরু হয়েছিল বা এবং রাইট টিল কোল্ড ওয়ার, তার জন্য কিন্তু নরমান লোয়ে ইজ গুড। হ্যাঁ, নরমান লোয়ে একটা বেস বই, মোরলেস তোমরা রেফার করতে পারো, মানে যদি মনে করো যে এই বইটা কিনবো, সেটা হতে পারে। ঠিক আছে, একটা বই যেটা হচ্ছিল অর্জুন দেব বলে। ঠিক আছে, আমাদের এনসিইআরটি তে এনারই লেখা বই চলে ওয়ার্ল্ড হিস্ট্রিতে। ঠিক আছে, এনার লেখা আলাদা করে একটি বই পাওয়া যায়, যেটা হচ্ছিল মানে ওয়ার্ল্ড হিস্ট্রির উপর, অর্জুন দেবের হিস্ট্রি অফ দি ওয়ার্ল্ড মনে হয় বইটার নাম। এই বইটা কিন্তু তোমরা মোটামুটি দেখতে পারো। দিস বুক ইজ, তোমার ইট উইল নট হেল্প টু মাচ ইনটু ইউর রাইটিং স্কিলস, বাট যেটা অর্জুন দেব করতে পারে, যে একটা বেস আন্ডারস্ট্যান্ডিং নেয়ার জন্য, অনেক সময় এনসিইআরটি তোমরা রেফার করো না, সেরকম একটা বেস আন্ডারস্ট্যান্ডিং নেয়ার জন্য কিন্তু অর্জুন দেবের প্যারালাল কোনো বই নেই। ঠিক আছে, নর্মাল লোয়ে রাইটস অন এ ডিফারেন্ট প্লেন অল টুগেদার। ঠিক আছে, বাট অর্জুন দেব যেহেতু এনসিইআরটির বেস বইয়ের একটা তকমা রয়েছে, সেখানে বেস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য অফ ক্রোনোলজিক্যাল ইভেন্টস তুমি বলো, বা এই সিম্পল এনলাইটেনমেন্টও যদি তুমি বলো, তাহলে একটা বেস ক্রোনোলজি মেনটেন করে বইটি কিন্তু লেখা। ঠিক আছে, আচ্ছা, থার্ড যে বইটি আমি মনে করি সব থেকে বেস্ট এবং মানে খুবই ইম্পর্টেন্ট, মানে আমি যদি 3টে বই 5টা বই তোমাদের বলবো, তার মধ্যে মাস্ট হ্যাভ হচ্ছিল রঞ্জন চক্রবর্তী। ঠিক আছে, রঞ্জন চক্রবর্তী ভদ্রলোকের বইটা হচ্ছিল হিস্ট্রি অফ দি মডার্ন ওয়ার্ল্ড, এবং পুরনো এডিশন তোমরা পাবে হয়তো রঞ্জন চক্রবর্তী 2015-16 মনে হয় লাস্ট এডিশন বেরিয়েছে, কারেন্ট এডিশন খুব একটা নেই এই বইটা। ঠিক আছে, এডিশন চেঞ্জ হতে পারে, বাট কন্টেন্টস গুলো সেই পুরনোই কন্টেন্টস। বাট দিস ইজ আনপ্যারালালড বুক। মানে তুমি যদি চাও যে সিলেবাস অনুযায়ী মোটামুটি একটুখানি ঘেঁষে চলতে এবং সেই রকম ভাবেই চলতে, তাহলে রঞ্জন চক্রবর্তী ইজ দ্য মোর অর লেস দ্য বেস্ট অপশন। What is good about Ranjan Chakravarti is that in world history there are many ক্রিটিক্যাল অ্যানালিসিস কোশ্চেন্স, এবং ক্রিটিক্যাল অ্যানালিসিসটা খুব জরুরি হয়ে ওঠে ইন স্পেশালি ইন periods of right from Renaissance till your revolutions. ঠিক আছে, excepting the wars. ঠিক আছে, কোল্ড ওয়ার বা যে কনফ্লিক্টস গুলো রয়েছে, ওয়ার্স গুলো রয়েছে, সেগুলো ছাড়া যদি আমি রেভলিউশনস এবং মানে প্রথম থেকে রেনেসা পিরিয়ড থেকে নিয়ে রেভলিউশনস অব্দি দেখি, দেন রঞ্জন চক্রবর্তী যে ল্যাঙ্গুয়েজে লিখেছে, সেই ল্যাঙ্গুয়েজটা তোমার মধ্যে গেঁথে যাবে, মানে মানে অ্যাবসর্ব হয়ে যাবে, ইউ উইল বি ফুললি ইমার্সড। একবার রঞ্জন চক্রবর্তী তুমি যদি পড়ো, দেখবে এই এনলাইটেনমেন্টই যদি তুমি রঞ্জন চক্রবর্তী পড়ো, তাহলে দেখবে তোমার আনসারের কোয়ালিটি উইল ডেফিনেটলি ইমপ্রুভ। ঠিক আছে, দ্যাট ইজ দ্য কোয়ালিটি অফ রঞ্জন চক্রবর্তী।
সেই বইটা তুমি নিতে পারো, মানে ওয়ান অফ দি বেস্ট বুকস। এছাড়াও যদি আরো অনেক বই আছে, এরিক হবস বন, এই তিনটে বই হচ্ছিল ট্রাই অ্যাক্সিস। এছাড়া আমি আরো দু একটা বই লিখে দিচ্ছি, মানে আমরা এগুলো নোটস বানাতে ফলো করি আর কি। হবস মম বলে একটি বই আছে, এর তিনটে ভলিউম আছে। টু টু মাচ, মানে ওগুলো একাডেমিক ইন্টারেস্ট, পিএইচডি ফিএইচডি করতে গেলে এরিক হবস মম সবদম পড়তে হয়, ঠিক আছে। এইগুলোর দরকার নেই আপাতত, ঠিক আছে। নেক্সট হচ্ছিল ডেভিড মাসান, আমরা ফলো করি, ঠিক আছে। ডেভিড মাসান হচ্ছিল ম্যাসন হচ্ছিল, এই বইটাও লেখা ভালো, কিন্তু নট অ্যাজ পার ইউর ইউপিএসসি সিলেবাস। প্রফেসর এল মুখার্জি বলে একজন রয়েছেন, সেই তার বই পুরোনো দিনে প্রফেসর এল মুখার্জি অন্য একজনের সাথে বই বার করেছিল, সেটা চলেনি। রিসেন্ট একটা বই বার করেছে, অ্যামেজিং বই, মানে অ্যামেজিং বই, নট ফুললি অ্যাজ পার ইউপিএসসি সিলেবাস, বাট কিছু কিছু সেকশনস ওখানকার কমপ্লিটলি অ্যামেজিং। মানে কোল্ড ওয়ার যদি তুমি এল মুখার্জির পড়ো, তাহলে অন্য কিছু তোমার পড়তে হবে না, ঠিক আছে। সো দিস থ্রি বুকস আর, মানে ইফ ইউ গেট টাইম, ইফ ইউ গেট, যে আরো সময় রয়েছে হিস্ট্রি অপশনাল পড়া, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট হিস্ট্রি অপশনালে, তাহলেই তুমি যেও, আদারওয়াইজ ইট ইজ নট রিকোয়ার্ড রাইট নাও, ঠিক আছে। এছাড়াও জ্যান অ্যান্ড মাথুর ফাতুর রয়েছে, ওগুলো তুমি পড়তে পারো। ট্র্যাপে পড়বে না। জ্যান মাথুরের নতুন একটা 2025 না 26-এর এডিশন বার করেছে, ইটস দ্য ওল্ড বুক, খালি রিপ্রিন্টিং ডিজাইন ফিজাইন গুলো চেঞ্জ করেছে। জ্যান অ্যান্ড মাথুরের মানে স্পেশালিটি হচ্ছিল একদম সিলেবাসের টোটো করে লেখা, মোর অর লেস, ঠিক আছে, খুব কাছাকাছি সিলেবাস। আরেকটাও বলে রাখি, মানে সিলেবাসটা কভার করতে হলে নো সিঙ্গেল বুক ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে। বাট আওয়ার নোটস যেগুলো দেয়া হচ্ছে, একদম পরপর দেখবে সিলেবাস অনুযায়ী নোটস গুলো তৈরি করা। আমাদের নোটসও কিন্তু আলটিমেট ভরসার নোটস নয়, আমি আগেই বলছি। এই নোটসের থেকেও কোয়ালিটি ভালো করা যায়, বাট যেহেতু এই নোটস গুলো সবার কাছে যাচ্ছে, আমরা মানে ইচ্ছা করে ডেলিভারেটলি একটু মানে মিডিয়াম স্ট্যান্ডার্ডের নোটস গুলো রেখেছি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য আনসার রাইটিং, এবং যে আনসার রাইটিং এর সময় যে স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক গুলো যে আলোচনা করা হচ্ছে, এই স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক ইজ মোর দ্যান ইম্পর্টেন্ট। আজকে আমি ইয়ের মধ্যে হিস্টোরিওগ্রাফির ব্যাপারে কিছু আলোচনা করব, ওই প্রশ্নটারই, সেখান থেকে হিস্টোরিওগ্রাফি কি জিনিস এবং হিস্টোরিওগ্রাফির ইউজ কিভাবে করতে হয়, সেই পার্টটাও তোমরা আজকে ক্লাসের মধ্যে মোটামুটি বুঝতে পারবে। ওয়েলকাম ভাই, 20 মিনিট 25 মিনিটের ক্লাস হলো, তাহলে আমরা যাই ক্লাসে। ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, আজকে, হ্যাঁ আজকে তো সোমবার, আজকেও অফিস, রাইট, আমি ভুলে গেছিলাম, আমি ভাবছি রোববার। হ্যাঁ, ইস্টারডে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম গো, তাই জন্য ক্লাস নিতে পারিনি। আচ্ছা, দেখো, প্রথমে প্রশ্নটায় না গিয়ে, এনলাইটেনমেন্ট যে সিলেবাসের ফার্স্ট পার্টটা, যেটা আমরা সিলেবাসে দেখলাম যে এনলাইটেনমেন্ট, এই পার্টটা হচ্ছিল আমাদের ফার্স্ট পার্ট অফ দি সিলেবাস, ঠিক আছে। এবং ফার্স্ট পার্টটা কিভাবে অ্যাটেম্প করবে, এইটুকুনি বলতে কি কি বোঝায় ইমপ্লাইড, সেই পার্টটা একটুখানি দেখে নাও। ফার্স্ট হচ্ছিল এনলাইটেনমেন্ট পড়তে গেলে, দেখো, দিস ইজ নট এ পার্ট অফ ইউর সিলেবাস। মানে ইট স্টার্ট এনলাইটেনমেন্ট, মানে স্টার্ট হয় আফটার রেনেসা, পোস্ট রেনেসা পিরিয়ড থেকে, সেই সময় থেকে এনলাইটেনমেন্টের শুরু, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? এই বাকি সবাই শুনতে পাচ্ছ তো? বাকি প্রত্যেকে শুনতে পাচ্ছ তো? ওকে ওকে, তুমি একটুখানি কেটে, ও তো শুনতেও পাচ্ছে না, ওকে মেসেজ করবে। ওকে, চলো। সো ব্যাপার হচ্ছিল, দিস এনলাইটেনমেন্ট স্টার্টেড ফ্রম 17th-18th সেঞ্চুরি, দ্য ইন্টেলেকচুয়াল অ্যাওয়েকেনিং আমরা বলতে পারি, মানে ইন্টেলেকচুয়াল শিফটস গুলো বলতে পারি, ফ্রম ট্র্যাডিশনাল চার্চ বেসড সিম্বলিজমস টু মোর সাইন্টিফিক সায়েন্স অ্যান্ড রিজন বেসড ইন্ডিভিজুয়ালিজম, সেই পার্টটা আমরা বলতে পারি।
এইবার ব্যাপার হচ্ছিল যে আমাদের যে এইখান থেকে শুরু হচ্ছে, ফার্স্ট হচ্ছিল এনলাইটেনমেন্ট বেসিক্সটা আমাকে জানতে হবে, ঠিক আছে? কিন্তু বেসিক্স পড়ার আগে যদি আমি এই আর্লি ইউরোপিয়ান হিস্ট্রিটা একটুখানি জেনে রাখতে পারি, যে চার্চের উৎপত্তি কিভাবে হলো, বা সেই সময় ইসলাম ধর্মও কিন্তু জন্মগ্রহণ করেছিল সেই রকম আশপাশেই, ক্রিশ্চিয়ানিটির আশপাশেই। তো ইউরোপের মধ্যে ওয়েস্টার্ন ইউরোপ, ইস্টার্ন ইউরোপ আর এইদিকে আরব ওয়ার্ল্ড, এই তিনটে জায়গা কিভাবে ডেভেলপ করেছে, অ্যান্ড সেই তিনটে জায়গার ফিলোসফি, আইডিয়াল, সেই তিনটে জায়গার পাওয়ার সেন্টার কিভাবে এভলভ করেছে, সেইটা যদি একটু জেনে রাখো, তাহলে কিন্তু এই এনলাইটেনমেন্টের পুরো ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হয়। আমার মানে ওটা না পড়লেও যে হয় না সেরকম নয়, ঠিক আছে? মেজর বইতে এই পার্টটা কভার আপ হয় না, এবং আমরাও কিন্তু আজকে আমি ওই পার্টটা আলোচনা করছি না। আপাতত ওই পার্টের জন্য একটা আলাদা সেপারেট আমি ফাউন্ডেশন ক্লাস রেখে দেবো। দ্যাট উইল বি মোর দ্যান এনাফ জাস্ট টু আন্ডারস্ট্যান্ড কি 500 থেকে 1500 হাউ ইউরোপ অ্যান্ড দ্য অ্যাডজাসেন্ট এরিয়াস অফ মানে মানে আমাদের পৃথিবীর যে সেন্টারটা, সেই জায়গাটা কিভাবে বিহেভ করেছে এবং এভলভ করেছে, সেই পার্টটা জেনে নাও। সো দেয়ার আর 1 নম্বর পিলার হচ্ছিল আমাকে বেসিক্সটা জানতে হবে, এনলাইটেনমেন্ট বেসিক্স। 2 নম্বর পিলার হচ্ছিল কি কি আইডিয়াস, মানে যখন আমি বেসিক্সটা বলছি তখন মানে হচ্ছিল আমার ফিচার্স অফ এনলাইটেনমেন্ট কি, এনলাইটেনমেন্টের জন্ম বা রুটস কোথা থেকে এসছে, ঠিক আছে? তার মধ্যে রুটস এর মধ্যে চার্চের থেকে কিভাবে সংঘর্ষে গিয়ে এনলাইটেনমেন্টের পিরিয়ডের আইডিয়াস গুলো ডেভেলপ করেছে, সাইন্টিফিক রেভলিউশনের উপর ভিত্তি করে কিভাবে সে বড় হয়েছে এনলাইটেনমেন্টটা, এবং অ্যান্টি ওয়ার সেন্টিমেন্টস মানে পিস, ঠিক আছে? এই সময়কালটায় পিস কিভাবে হেল্প দ্য এনলাইটেনমেন্ট ফিলসফিস টু গ্রো। এইটা হচ্ছিল দ্য ফার্স্ট পার্ট। তোমাদের যে 1 নম্বর প্রশ্নটা, সরি, এই উইকে দেয়া হয়েছে, ইট বিলংস টু দি এনলাইটেনমেন্ট বেসিক্স পার্ট, ঠিক আছে? জাস্ট হোল্ড অন, একটু জল খেয়ে। The second part is your enlightenment ideas. দেখো এখানে অনেকগুলো থিওরিজ আছে, ঠিক আছে? এনলাইটেনমেন্ট আইডিয়াস এর মধ্যে দুটো থিওরিজ মোস্ট ইম্পর্টেন্ট। অনেকগুলো আছে, জার্মান এনলাইটেনমেন্ট আছে, এই লারুং, উইলহেম, লেমনিজ, গেথে, এগুলো অনেকগুলো এনলাইটেনমেন্ট আছে। বাট কান্টের থিওরিটা আমরা কিন্তু খালি জাস্ট ফোকাস অন দ্য থিওরি অফ কান্ট, দ্যাট ইজ ক্রিটিক অফ পিওর রিজন। এই পার্টটা কিন্তু আমাদের ডব্লিউবিসিএস এর জন্য ইম্পর্টেন্ট। থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছিল যে এই থিওরির মধ্যে, এই এই আইডিয়াস এর মধ্যে কিন্তু দুটো কান্ট প্লাস রোজু, এই দুজনের ফিলসফি এবং থিওরি আমাদের পড়তে হবে। কান্তের মধ্যে ক্রিটিক অফ পিওর রিজম, আর রোজুর মধ্যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি এবং জেনারেল উইল। এই দুটো প্রিন্সিপালস বা থিওরিজ আর ইম্পর্টেন্ট ফর ডব্লিউবিসিএস এক্সামিনেশন। থার্ড পার্ট যেগুলো, সেগুলো হচ্ছিল এক্সটেনশনস মানে সেগুলো কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য খুব একটা যে ইম্পর্টেন্ট সেরকম না, কিন্তু এই আনসার গুলো লিখতে গেলে থার্ড পার্ট, ফোর্থ পার্ট এগুলো আমাদের পড়তে হবে। ডেসপটিজম, অ্যাবসলিউটিজম, ঠিক আছে? মানে এখানে ডেসপটিজম আর অ্যাবসলিউটিজম মানে এই যে এনলাইটেনমেন্টের প্রিন্সিপালস গুলো, তখনকার দিনের পৃথিবীর কোন রুলাররা সেগুলোকে অ্যাডাপ্ট করেছে আর কোন রুলাররা সেগুলোকে নাস্যাৎ করে দিয়েছে, ঠিক আছে? সেইটা বোঝা হচ্ছিল এই পার্ট। এটা কিন্তু আমরা প্রশ্ন আসে, কিন্তু এখান থেকে আমরা প্রশ্ন খালি রিড অনলি হয়তো ফিউচারে করব, মানে এখন আপাতত আমরা করব না, কারণ ডব্লিউবিসিএস এর জন্য আমরা ফোকাস করব মোর অন এনলাইটেনমেন্ট বেসিক্স, তারপর কান্ট এবং রোজিউ।
and after that we will move towards French Revolution and American Revolution. মানে জাস্ট 5টা পার্ট করব, and that is enough. প্রথম মডিউলটা আমাদের কমপ্লিট হবে। 4 নম্বর পার্টটা হচ্ছে হলো ডেভেলপমেন্ট অ্যান্ড লিগ্যাসি। ডেভেলপমেন্ট অ্যান্ড লিগ্যাসি মানে হচ্ছে হলো আমাদের যে দৈনন্দিন জীবনের আর্ট অ্যান্ড কালচার আছে, দৈনন্দিন জীবনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে ইকোনমি আছে, আইন আছে, ওমেন্স রাইটস আছে, এই সব ব্যাপারে কিভাবে এই প্রিন্সিপাল অফ এনলাইটেনমেন্টটা ইনফ্লুয়েন্স করেছিল তখনকার দিনের মানে সোসাইটিটাকে, সেই পার্টটা কিন্তু আমরা 4 নম্বর পার্টটা নোটস এর মধ্যে সেইগুলো রয়েছে। 5 নম্বর পার্টটা যেটা হচ্ছে হলো আমাদের স্প্রেড। এইবার 5 নম্বর পার্টের মধ্যে স্প্রেড বলতে যে কোথায় কোথায় ছড়িয়েছে, হ্যাঁ, মানে এই পার্টটা মানে এনলাইটেনমেন্টের প্রিন্সিপালস বা আইডিয়াস গুলো কোথায় কোথায় ছড়িয়েছে। আমেরিকান এনলাইটেনমেন্ট, যেটা আমরা পরবর্তীকালে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স পড়ার সময়ও কিছুটা টাচ করব, এবং জাপানিজ এনলাইটেনমেন্ট। আর স্পেশালি এই দুটো জায়গা ইউপিএসসি বা তোমাদের সিলেবাস ফোকাস করে, ঠিক আছে। এইবার এই যে এফেক্টটা বা স্প্রেডটা খালি যে আমার আমেরিকা জাপানের উপর হয়েছে সেরকম নয়, মার্কসের উপর এই যে সোশ্যালিস্ট আইডিয়াস অফ মার্কস, এটারও বলছে দ্য রুটস গোস টু দিস এনলাইটেনমেন্ট আইডিয়াস। সো মার্কসের সোশ্যালিজমটা আমরা এই জায়গাটায় একটুখানি আমাদের হার্ট করা উচিত, ঠিক আছে। এবং মার্কসের সোশ্যালিজমের নিয়ে এসে মানে কিভাবে স্প্রেড করলো চারিদিকে, পৃথিবীর চারিদিকে মার্কসের সোশ্যালিজম, এই দুটো মডিউল interconnected. The last module is important for us to understand the criticisms of these enlightenment ideas এবং criticisms of these enlightenment features অথবা principles. তাহলে তোমরা বুঝতে পারলে যে সিলেবাস কিন্তু পুরোটা মানে যেটা ছোট্ট করে এক লাইনে লেখা, সেটার মানে কিন্তু এই পুরোটা থেকে প্রশ্ন আসতে পারে, এবং ইউপিএসসি আস্কস দিস স্প্রেড, এই স্প্রেডটা ইউপিএসসি রয়েছে। কিন্তু ডব্লিউবিসিএস এর এখানের স্প্রেডটা হচ্ছিল এই জায়গাটা একটা স্প্রেড আছে, আর 2 নম্বর এই জায়গাটায় জাস্ট টেসিট স্প্রেড আছে, মানে আসতে পারে। মানে কান তার রজুটা খালি আমরা দেখে নেব, শর্টেন করে নিচ্ছি সিলেবাসটাকে, তা নাহলে প্রচুর বড়। আর আমরা এই এনলাইটেনমেন্ট বেসিক্সটা আমরা খুব ভালো করে করব। আর একটা কোশ্চেন অলরেডি আমরা করে নিয়েছি এনলাইটেনমেন্ট ক্রিটিসিজমের উপর। কোন প্রশ্নটা? ওই যে দেখাচ্ছিলাম তোমায় আগের দিনের প্রশ্নটা, প্রথম প্রশ্নটা যেটা প্রথম দিনের ক্লাসে আমরা ডিসকাশন করেছি, এই প্রশ্নটা ইজ এ ক্রিটিক্যালিজম অফ এনলাইটেনমেন্ট। পুরোটাই আমরা এভলিউশন এন্ড ক্রিটিক্যালিজম মোর অর লেস কিছুটা ডিসকাশন করে ফেলেছি, ঠিক আছে। সো প্রথম কোশ্চেনটায় এবার আমরা শিফট করে যাই। সো উই হ্যাভ আন্ডারস্টুড যে এনলাইটেনমেন্টের ডিফারেন্ট পার্টস গুলো কি কি, এতটা ছড়িয়ে আছে, আর 7-8খানা মডিউল আছে, অতগুলো পড়তে হবে না, আমরা 3টে মেজর মডিউলসে মোর অর লেস কভার আপ করব ফর ডব্লিউবিসিএস। নেক্সট, দ্য নেক্সট এজেন্ডা, প্রথম 36 মিনিট চলে গেল এইগুলো আলোচনা করতেই। জাস্ট 15 মিনিটের মধ্যে দেখো আমরা একটা 15 মিনিটে হয়তো হবে না, আর একটু এক্সটেন্ড করবে। এই প্রশ্নটা একটু দেখে নিই যে এই প্রশ্নটা লেখার সময় কিভাবে লিখতে হবে। প্রশ্নটা বলেছে আমাকে, তোমাদের সাবমিশন ডেট 29 জুলাই। প্রশ্নটা আমাকে বলেছে যে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের 18th সেঞ্চুরির অ্যাফেয়ার, সেখানকার ফিচার্স গুলো আলোচনা করো। ফার্স্ট পার্ট অফ দি প্রশ্ন হচ্ছিল আমাকে ফিচার্স গুলো আলোচনা করতে বলেছে, ঠিক আছে। আলোচনাও করতে বলেনি, আইডেন্টিফাই করতে বলেছে, ঠিক আছে। আমরা ডিরেক্টিভ ওয়ার্ডটার ব্যাপারে পড়বো যে আইডেন্টিফাই করা মানে কি কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো যে এটার সেকেন্ড পার্টটা হচ্ছিল হিস্টোরিক্যাল ইম্প্যাক্টটা কি, মানে সেকেন্ড পার্ট অফ দি প্রশ্ন ইজ এই প্রশ্নটার ইম্প্যাক্টটা কি, মানে 20 নম্বর দিয়েছিল ডব্লিউবিসিএস 2016 একটি প্রশ্ন, ক্লিয়ার। এইবার ফার্স্ট এই প্রশ্নটা অ্যাটেম্প করতে গেলে আমরা ডিরেক্টিভ ওয়ার্ডটার ব্যাপারে একটুখানি জেনে নিই। যদিও তোমরা প্রত্যেকেই জানো যে
ডিরেক্টিভ ওয়ার্ড মানে এখানে হচ্ছিল আইডেন্টিফাই করতে বলেছে। এই আইডেন্টিফাই করার মানেটা কি সেইটা আমরা একটুখানি দেখে নিই। ঠিক আছে, প্রথম পার্টটা হচ্ছিল, এখানে অনেক কিছু লেখা আছে, এখানে এত কিছু পড়ার কোনো দরকার নেই। যেটা করতে হবে যে আমাকে ফিচার্স গুলো পয়েন্ট ওয়াইজ আমাকে আইডেন্টিফাই বা লিখতে হবে। পয়েন্ট ওয়াইজ ফিচার্স গুলো, প্রথম পার্টটা ফিচার্স, ফিচার্স গুলোর মধ্যে যদি আমার 7খানা ফিচার্স মনে থাকে বা 3টে ফিচার্স মনে থাকে, আছে হয়তো 7টা, যে কটা মনে আছে আমি সেগুলো লিখব। ঠিক আছে, সেকেন্ড হচ্ছিল, আমাকে যেহেতু আইডেন্টিফাই করতে বলেছে, সেকেন্ড পার্টটা হচ্ছিল যে ফিচার্স গুলো লেখার সময় যদি আমি খুব ছোট করে তার সঙ্গে লেজুর জুড়ে দিতে পারি, মানে পয়েন্টারের সঙ্গে কিছুটা লেজুর যদি আমি জুড়তে পারি, ঠিক আছে, খালি পয়েন্ট গুলো ন্যাড়া দেখায়, ঠিক আছে, মানে 20 মার্কস তো তোমাকে অ্যাটলিস্ট 400 ওয়ার্ডস তোমাকে লিখতে হবে। 400 ওয়ার্ডের মধ্যে লেখা মানে তুমি ওখানকার খাতা ধরলে তাহলে 4 পাতা বা 3 পাতা, ঠিক আছে, ছোট ছোট করে যদি লেখো 3 পাতা, নাহলে 4 পাতা, 100 ওয়ার্ডস এর বেশি জেনারেলি ধরে না। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড যেটা, আমাকে এই যে ওয়ার্ডস গুলো আইডেন্টিফাই যখন লিখবে তখন আমি কিন্তু আমি মানে যখন আইডেন্টিফাই কথাটা লেখা আছে, তোমাকে কিন্তু মানে ইন্ট্রো তুমি একটা ছোট্ট দিলে, তারপর বডি তুমি দিলে, ঠিক আছে, তারপর তুমি কনক্লুশন দিলে। জেনারেলি বডির পর কি হয়, আমরা হিস্টোরিওগ্রাফি আমরা একটু দিতে বলি, বিভিন্ন লোকের উক্তি এবং বা ধারণা, সেটা একটা টেবিল আকারে যদি দিতে পারো হিস্টোরিওগ্রাফি, এটা এফেক্ট ফেলে। ঠিক আছে, যে এই মতবাদ, দুখানা মতবাদ হচ্ছে এবং এই কটা জিনিসের উপর হিস্টোরিওগ্রাফিটা ডিপেন্ডেন্ট হতে পারে। আর লাস্টে কনক্লুশন, লাস্টে হচ্ছিল কনক্লুশন। এইবার এই 1 2 3 4-এর মধ্যে আমাকে যেহেতু আইডেন্টিফাই বলেছে, আইডেন্টিফাই মানে ওই প্যারেডের মতো, মানে মানে পুলিশ থানায় যে প্যারেড করে না, যে চোরদের চেনো, এই এই ছিল কি, এই ছিল কি, দেখুন তো এই ছিল কি, অপরাধীদের প্যারেড করা, সেইটা হচ্ছে আইডেন্টিফিকেশন প্যারেড। সেই রকমই এখানে যেহেতু দুটো পার্ট বলেছে, একটা ফিচার্স বলেছে আর একটা ইম্প্যাক্ট বলেছে, এই দুটো পার্ট খালি আইডেন্টিফাই করো, মানে পয়েন্ট লেখো, আন্ডারলাইন করো, জাস্ট 1 লাইন একটুখানি লিখে দাও। এই এক্সারসাইজটা তোমায় করতে বলেছে, এর বেশি ক্রিটিক্যাল অ্যানালিসিস হ্যান ত্যান এই ইয়ে লং টার্ম এফেক্ট এইসব কি, হ্যাঁ এফেক্ট তো বলেছে এখানে, এফেক্ট ইম্প্যাক্টটা বলেছে, ইম্প্যাক্টটা সেটা আলোচনা হতে পারে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু জেনারেলি আইডেন্টিফাই হলে আমরা হিস্টোরিওগ্রাফি অ্যাজ এ সেপারেট সেকশন আমরা দিতে বারণ করি, যে ডোন্ট গিভ হিস্টোরিওগ্রাফি অ্যাজ এ সেপারেট সেকশন। কি করো, এই যে ইন্ট্রো বডি সবকিছু আছে, এখানে প্রত্যেকটা যে পয়েন্ট তুমি লিখছো, মানে ফিচার্স লিখছো, প্রথম ফিচার্সটা লিখলে ধরে নাও বেসড অন সাইন্টিফিক সায়েন্স অ্যান্ড রিজন। এই সায়েন্স অ্যান্ড রিজনের উপর বেস করে যদি কারোর মতবাদ তোমার মনে করে বা মনে পড়ে, তার মতবাদটা তুমি খালি উঠাতে মানে লিখে রাখতে পারো। আরেকটা দিতে পারো লিবার্টি, ফ্রিডম, ইন্ডিভিজুয়ালিজম, এইটা একটা ফিচার। সেটার এগেইনস্টে যদি কারোর মতবাদ মনে পড়ে, 2 3টে মতবাদ যদি পুরো আনসারের মধ্যে তুমি দিতে পারো, দ্যাট ইজ ফাইন। We don't say that historiography as a separate section তুমি দাও, ঠিক আছে, কারণ তোমাকে সেপারেট সেকশন দেওয়ার জায়গা থাকবে না, তুমি ফিচার্স আর ইম্প্যাক্ট করলেই তোমার আইডেন্টিফিকেশন ইজ কমপ্লিট। আর ইন্ট্রোটা দিতে হয় বলে দিচ্ছ, আর কনক্লুশনটা দিতে হয় বলে দিচ্ছ, এই দুটোও যদি স্কিপ করতে পারো নো ইস্যুস, মানে সেটাও কিন্তু এক্সামিনার খুব একটা বাজেভাবে নেবে না, কারণ যেহেতু প্রশ্নটা বলেছে আইডেন্টিফাই, আইডেন্টিফিকেশন প্যান, নাথিং মোর দ্যান দ্যাট। ক্লিয়ার? আচ্ছা, সো এইবার আমরা যাচ্ছি যে কিভাবে এই প্রশ্নটার একটা উত্তর হতে পারে। আচ্ছা, তোমরা কি কেউ নোটস ফোটস পড়েছো কিছু? একটু প্রি রিড কি কিছু আছে তোমাদের? ওকে, কারণ নোটসটা 1 দিন 2 দিন আগেই আপলোড হয়ে যায়,
ঠিক আছে, এর পরের দিন থেকে যেটা করাবো তার বেসিক নোটসটা একটুখানি পড়ে নেবে। হ্যাঁ, মানে সেটা দুদিন আগেই দেখবে স্যাটারডেতে বা সানডে মর্নিং এই নোটসটা আপলোড হয়ে যাচ্ছে একদিন আগে, এবং ক্লাসটা যদি সানডে হয় দেখবে স্যাটারডেতে নোটসটা আপলোড হয়ে যাচ্ছে। সেটা একটু পড়ে রাখলে কি বলতো আনসারটা বুঝতে সুবিধা হয়। আদারওয়াইজ এটা তো স্ট্রাকচারাল ডিরেকশন, তুমি আমি বললে হট করে চট করে নাও বুঝতে পারবে, ফাউন্ডেশন ক্লাস না। আচ্ছা, সো লেট আস গো টু দি আনসার। আনসারের মধ্যে আমি যখন চেক করব তখন আমি এইগুলো দেখে চেক করব, এটা আমি তোমাদের বোঝাচ্ছি না। আমি যে তোমাদের আনসার চেক করি, আনসারটা চেক করি যে তোমার আনসারের মধ্যে এই পার্টিকুলার জিনিসগুলো আছে কিনা, ফিচার্সের মধ্যে এই কটা পয়েন্টগুলো আছে কিনা, এই পয়েন্টগুলো আছে কিনা, এই পয়েন্ট পলিটিক্যাল রিফর্মস অ্যান্ড সেপারেশন অফ পাওয়ার্স লেখার সময় তুমি মন্টেস্কুয়ের ইয়ে দিচ্ছ কিনা, হিস্টোরিওগ্রাফি দিচ্ছ কিনা, স্পিরিট অফ লজের সঙ্গে কানেকশন দিচ্ছ কিনা, এটা আমার চেক করার স্লাইড। ঠিক আছে, এই রকম ভাবেই তোমাকে পয়েন্টার্সটা বানাতে হবে। হ্যাঁ, মানে এইটা দাঁড়াও, তোমাকে এইরকম করেই কিন্তু আনসারের পয়েন্টার্স গুলো করতে হয়। হ্যাঁ, মানে ছোট 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 করে এই একটা স্লাইডের মধ্যে দেখো আমি আনসারের পয়েন্টার্স গুলো করেছি। এনিওয়ে, এইটা আমার চেকিং স্লাইড, আমি আনসারটায় যাচ্ছি। ঠিক আছে, প্রশ্নটা প্রথমে বুঝে নিলাম যে ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট যেটা হয়েছিল তার ফিচার্স এবং ইম্প্যাক্টটা আমাকে আলোচনা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, হ্যাঁ। না গো, সাউন্ড তো সবাই শুনতে পাচ্ছে। ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ হ্যাঁ, চলো। আচ্ছা, হ্যাঁ, আইডেন্টিফাই মানে শনাক্ত করা। এবার আমরা আনসারটার ইন্ট্রোডাকশন পার্টটা দেখে নিই। আমি যে এইখানে বললাম যে একটা ইন্ট্রোডাকশন দিতে পারো, এই ইন্ট্রোডাকশনটা যদি না দিয়ে ডাইরেক্টলি তুমি পয়েন্টার্সে ফিচার্স বলে লিখতে শুরু করো, দ্যাট ইজ অলসো ওকে, বিকজ আইডেন্টিফিকেশন বলেছে। তাও আমি ইন্ট্রোডাকশনটা একটুখানি তোমাদের দেখি। দেখো, ইন্ট্রোডাকশন যখন আমি দিচ্ছি আমি কিন্তু এক্সামিনারকে বোঝাতে যাচ্ছি না যে ইউরোপিয়ান এনলাইটেনমেন্টটা কি। আমার ইন্ট্রোডাকশনে দেখো এই আনসারে প্রথম হচ্ছিল যে এর রুটসটা কোথায় আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি। এই রুটসটা হচ্ছিল সাইন্টিফিক রেভলিউশনের রুটসটা লাইস, সেইটা একটুখানি বলে দিলাম। এটার টাইম পিরিয়ডটা আমি একটুখানি হাইলাইট করে দিয়েছি যে ডিউরিং দ্য 18th সেঞ্চুরি, এটার প্লেসটা আমি হাইলাইট করে দিয়েছি যে অ্যাক্রস ইউরোপ, এবং এটার কি মুভমেন্ট ছিল, যে দ্যাট ইট ওয়াজ কল্ড দি এইজ অফ রিজন, এবং ইন্টেলেকচুয়াল ফিলোসফিক্যাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট, সেই পার্টটা আমি কিন্তু ইয়েতে ঢুকিয়ে দিয়েছি। আমি কিন্তু স্ট্রেট বলছি না যে এনলাইটেনমেন্ট মিনস বলে আমি কিন্তু শুরু করিনি। আমি বলে শুরু করেছি, আমি না, মানে এই আনসারটা বলে শুরু করেছে যে এর একটা অন্য একটা নাম, এবং এটি একটি এই তিনটে জিনিসের একটি মুভমেন্ট ছিল অ্যাক্রস ইউরোপ 18th সেঞ্চুরি, এইরকম একটা মুভমেন্ট ছিল। তারপরে বললাম এর রুটটা সাইন্টিফিক রেভলিউশনে রয়েছে। ঠিক আছে, এবং এটা যেটা করেছে মানে এর ইম্প্যাক্টটা দেখো, আমি শর্টে আলোচনা এইখানে করে নিচ্ছে সেই ইন্ট্রোডাকশনে। ইট রিপ্লেস ট্রেডিশনাল অর্থোডক্সি, সুপারস্টিশন আর অ্যাবসলিউট অথরিটি উইথ রিজন, এম্পারিসিজম অ্যান্ড হিউম্যানিজম। ঠিক আছে, এবং ইন্ট্রোডাকশনের মধ্যেই এই ইউরোপিয়ান এনলাইটেনমেন্টের ওই যে তোমায় বলেছি কান্ত বা রুজু, এই এরা দুজন লিডিং ইয়ে, এদের যে কোনো একজনের দেখো এই মতবাদটা এখানে মানে এক্স্যাক্টলি দেয়া আছে, তোমাদের না মনে থাকলে মোরলেস কি বলেছিল সেইটা ইয়ে করতে হবে। ইট ওয়াজ অ্যান এমার্জেন্স ফ্রম হিজ সেলফ ইনকার্ড ইম্যাচুরিটি, মানে মানুষ ইম্যাচুরিটির থেকে ম্যাচুরিটির দিকে এগিয়েছে থ্রু এনলাইটেনমেন্ট পিরিয়ড, সেইটা কিন্তু কান্ত আমাদের বলে গেছে। ইনভার্টেড কমা দিয়ে এইটুকুনি না লিখলেও
ম্যান হ্যাজ মুভ ফ্রম ইম্যাচুরিটি টু ম্যাচুরিটি অ্যাট দিস ফেজ, এইটুকুনি লিখলেও কিন্তু যথেষ্ট। তার মানে দেখো ইন্ট্রোডাকশনের মধ্যে মানে রুট, টাইম, প্লেস, ইম্প্যাক্ট এবং সেইটা যে কি ছিল ফিচার্স, এইটুকুনির মধ্যে কিন্তু সব হাইলাইট করে দেওয়া হয়েছে। এইটুকুনি মানে এখানে কটা ওয়ার্ড হবে? 1 2 3 4 5 6 7 8 9, 50টা ওয়ার্ড হবে, 50 থেকে 60টা ওয়ার্ড হবে। ঠিক আছে, আরো ছোট করলে ভালো হতো, হিস্টোরিওগ্রাফির এখানে দেওয়ার কোনো দরকার ছিল না, বাট দিয়েছে, ঠিক আছে। মোরলেস দেখে নাও যে আনসার কিরকম হতে পারে। সেকেন্ড, ফিচার্সটা যখন আলোচনা করছে, দেখো ফিচার্সের মধ্যে এখানে টোটাল আমাদের 6খানা ফিচার্স আইডেন্টিফাই করা হয়েছে। ফার্স্ট, ফিচার্স আলোচনা করার আগে, ঠিক আছে, যে কোনো ভালো আনসার ধরে নাও, মানে যখনই ফিচার্স লিখতে হবে তুমি 1 2 3 4 করে ফিচার্সটা তুমি শুরু করে দেবে, তাই তো? 1 2 3 4 করে 3টে ফিচার্স মনে থাকলে তাই। কিন্তু ফিচার্স লেখার আগে এই এনলাইটেনমেন্টকে যদি আমি এক বাক্যে বলতে চাই যে জিনিসটা কি ছিল, মানে এটার সেন্ট্রাল থিম যদি কিছু থাকে, সেইটা যদি দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তার মানে ফিচার্সটা শুরু করার আগে দেখো, এখানে যদিও সেন্ট্রাল থিমটা এখানে রয়েছে, আমি বলবো যে সেন্ট্রাল থিমটা তোমরা ইন্ট্রোডাকশনের পরে দিলে, ফিচার্সের আগে দিলে ভালো হয়। যদিও সেন্ট্রাল থিম ইজ এ পার্ট অফ দি ফিচার্স, বাট আমার মনে হয় যে ওইটা একটু আগে দিলে ইম্প্যাক্টটা আলাদা হবে। এনিওয়ে, তোমরা ফিচার্সের মধ্যেও দিতে পারো। বলছে এই পুরো পিরিয়ডটা হচ্ছিল, এই যে এনলাইটেনমেন্টের আইডিয়াটা, এই আইডিয়াটা হচ্ছিল আইডিয়া অফ প্রোগ্রেস অ্যান্ড লিবারেশন, মানে উন্নতি এবং লিবারেশন, মানে হচ্ছিল নিশ্চয়ই তখন কোনো ক্লাচেস ছিল, সেই ক্লাচেস গুলোকে ভঙ্গ করে মুক্তির পথে এবং প্রগ্রেস মানে বাংলায় কি বলে প্রগ্রেসকে, অগ্রগতির পথে আমাদের কিন্তু ঠেলে দিয়েছে। এইটাই সেন্ট্রাল থিম, যে এটা এনলাইটেনমেন্টের আইডিয়া হচ্ছিল পুরনো আইডিয়া থেকে মুক্তি এবং অগ্রগতির পথে আমাদের এগোনো। কিসের উপর ভিত্তি করে? বেসড অন সায়েন্টিফিক ডিসকভারিজ। কিসের উপর ভিত্তি করে? বেসড অন ইকোনমিক প্রগ্রেস, মানে তখন নতুন নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে, কমিউনিকেশনস ভালো হচ্ছে, টেলিগ্রাফ ইনভেন্টেড হচ্ছে, মানে কমিউনিকেশন বাড়ছে, নতুন টেকনোলজি আসছে, ঠিক আছে। মানে নতুন টেকনোলজি আসা মানেই হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপরে আসতে বাধ্য, ঠিক আছে। এবং বলছে ট্যাঞ্জিবল অ্যাডভান্সমেন্ট, ট্যাঞ্জিবল মানে যেটা ফিল করা যায়, সেরকম অ্যাডভান্সমেন্ট প্রত্যেকটা স্পেয়ারে, মার্কড বাই পিস, লিবার্টি অ্যান্ড অ্যাবান্ডেন্স। পিস, লিবার্টিটা ইম্পর্টেন্ট, পিস মানে হচ্ছিল তার আগে যদি তুমি দেখো, মানে যখন আমাদের মানে আর্লি ইউরোপ, মানে 500 থেকে 1500 এডি যদি তুমি দেখো, ইভেন 16th সেঞ্চুরি দেখো, তখন কিন্তু দিস কান্ট্রিজ, ইউরোপিয়ান কান্ট্রিজ ওয়ার ইনভলভড ইন ওয়ার। সেই ওয়ারের মানে পুরোনো দিনে কি ছিল বলতো? একদিকে যুদ্ধ, আরেক দিকে চার্চ। যুদ্ধ অ্যাডভান্টেজ নেবে হচ্ছিল রাজা, এবং রাজার আন্ডারে চার্চের পুরোহিতগুলো, এরা দুজন সোসাইটিকে কন্ট্রোল করবে। পুরোহিত অন দ্য ইনস্ট্রাকশনস অফ কিংস, মোর অর লেস কিংস অ্যান্ড প্রিস্টস আর অ্যালাইন টু ইচ আদার। এই ফরমেশন ছিল আগে। হ্যাঁ, মানে পৃথিবীটা যে সূর্যের চারিদিকে ঘুরছে নাকি সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘুরছে, সেটা চার্চ বলবে, নট থ্রু ইনভেনশনস। সেইটা হচ্ছিল নর্মস। সোসাইটি, যখন আমি বলছি সোসাইটির লার্নিং, সোসাইটির সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট, সোসাইটির বেসড অফ রিজন, যুক্তি তক্ক দেওয়ার সবকিছু লাই করছে চার্চ কিভাবে বলবে সেটার উপর। চার্চ বলতো যে এই যে ইউনিভার্সাল ল, দিস ইউনিভার্সাল লস আর বিং মেড বাই গড, মানুষের বোধগম্যের বাইরে, ঠিক আছে। ইট ইজ এ গডস ওয়ার্ল্ড, সেটা চার্চের ভিউ ছিল, আগের ভিউ ছিল।
সেই ভিউ থেকে বেরিয়ে গিয়ে সায়েন্টিফিক টেম্পারের উপর বেস করে এবং যুক্তিতক্ক রিজনের উপর বেস করে নতুন নতুন আবিষ্কার অফ ইউনিভার্সাল লস মানে খালি স্পেস ভেবো না, মানে নিউটন আবিষ্কার করেছিল যেটা মাধ্যাকর্ষণ শক্তি আহ, প্রথম তো সেই বলেছিল, সেটাও কিন্তু এই লজ অফ দি ইউনিভার্স। হ্যাঁ, মানে সো যেটা বলতে চাইছি যে পুরোপুরি এই সময়টায় দেয়ার ওয়াজ এ স্পিরিট অফ অপটিমিজম। সো আমার সেন্ট্রাল থিমটা আমি মোর অর লেস বলে দিলাম। মানে 99% অফ দ্য আনসার্স আই হ্যাভ সিন both in guidebooks, in various materials and everything, এই সেন্ট্রাল থিমটা কিন্তু কেউ ফিচার্স এর মধ্যে ইনক্লুড করে না। ঠিক আছে, তুমি সায়েন্টিফিক প্রগ্রেস করছো, তুমি যুক্তি তক্কে এগোচ্ছ, এই সবগুলো তোমাকে কি করতে সাহায্য করছে? প্রগ্রেস অ্যান্ড লিবারেশন ফ্রম পুরনো জিনিস। এইটাকে তোমাকে হাইলাইট ফার্স্ট লাইনেও করে দিতে হবে। সেকেন্ড, যদি দেখি যে রিজন, যুক্তিতক্ক এবং র্যাশনালিজম, ঠিক আছে। আচ্ছা দেখো, র্যাশনালিজম মানে হচ্ছিল যুক্তিবাদ, হ্যাঁ, রিজন মানেও হচ্ছিল যুক্তি। হ্যাঁ, আচ্ছা, সো পুরোনো দিনে আমি তোমায় বলছি যে ব্লাইন্ড ফেথ অন চার্চ, সায়েন্স ভার্সেস রিলিজিয়ান, মানে এই সময় চার্চের ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে লোকজন তাদেরকে প্রশ্ন করতে শুরু করলো এবং সায়েন্টিফিক মেথড অনুযায়ী সায়েন্সের উপর ভরসা করে এবং যুক্তি তক্কের উপর ভরসা করে তারা কিন্তু ভেরিয়াস নিউ ডিসকভারিজ এই সময় আমরা কিন্তু দেখে থাকি। ঠিক আছে, এইখানে দেখো কান্তের আবার একটা ওই যে আমি ফার্স্ট ইয়েতে ইন্ট্রোডাকশনে দিয়েছিলাম সেটা আবার রিপিট করেছে এখানে। এই রিপিট কিন্তু করবে না, যদি ইন্ট্রোডাকশনে দিয়ে থাকো এখানে আর রিপিট করার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, দু নম্বর ফিচার হচ্ছিল সেকুলারিজম। পুরোনো দিন মানে এর আগের পিরিয়ডটায় চার্চ ওয়াজ অল পাওয়ারফুল এবং প্রত্যেকটা রুলিং ক্লাস হ্যাড দিস ফেইথ অন চার্চ, কারণ চার্চই তাদের বাঁচিয়ে রাখতো, এরাও চার্চকে বাঁচিয়ে রাখতো। এবং চার্চের যে ইনফ্লুয়েন্স ছিল সেটা ছিল হচ্ছে অর্থোডক্স রিলিজিয়াস ইনফ্লুয়েন্স, মানে তোমার গোঁড়ামো, হ্যাঁ, মানে ধর্মান্ধতা এবং গোঁড়ামো ছিল। ঠিক আছে, মাচ লাইক দ্যাট পিরিয়ড অফ ইসলাম। ঠিক আছে, কারণ দুটো রিলিজিয়ন পাশাপাশি গ্রো করেছে। ঠিক আছে, সেই নিয়ে অন্য একদিন আলোচনা করব, যখন 500 to 1500 যাব তখন আলোচনা করব। কিন্তু এই সময় এই এনলাইটেনমেন্ট পিরিয়ড বলল না, আমরা ভগবানকে ডিসপোজ করছি না, যে গড নেই বা সেটা বলছি না, আমরা চার্চের অথরিটিটা মানব না। আমরা যেটা বলবো যে আমাদের প্রত্যেকটা মানে প্রত্যেকটা ধারণা উইল বি এ সেকুলার ধারণা, কোনো রিলিজিয়াস ইনফ্লুয়েন্স থাকবে না সেই ধারণাটার মধ্যে। ঠিক আছে, এইটুকুনি মনে রাখো। এখানে ডেইজম ফেইজম অনেক কিছু লিখেছে। হ্যাঁ, মানে ডেইজম আগের দিনও আমি ডিসকাস করেছিলাম। ডেইজম মানে হচ্ছিল ঈশ্বরবাদ, হ্যাঁ, যৌক্তিক একেশ্বরবাদ, হ্যাঁ, মানে একটাই গড এবং সেই সেই সব ফিয়ে অনেক কিছু আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেকুলারিজমের সঙ্গে হচ্ছিল রিলিজিয়াস টলারেন্স। এই যে ধর্মান্ধতা বা ফ্যানাটিসিজম চার্চ তৈরি করেছিল, ঠিক আছে, সেই ফ্যানাটিসিজম অফ রিলিজিয়াস ইনফ্লুয়েন্স মানে উগ্র ধর্মান্ধতা, সেইখান থেকে বেরিয়ে এসে রিলিজিয়াস টলারেন্স ভিউজ, সেইটা কিন্তু মানে প্রমোট করতে সেই সময়কার যুক্তিবাদীরা সেটা প্রমোট করতে শুরু করবে। ঠিক আছে, মানে চার্চের অপোজিট পোল কমপ্লিটলি কিন্তু সেই সময়কার যুক্তিবাদীরা নিল। আচ্ছা, নেক্সট হচ্ছিল ন্যাচারাল রাইটস এবং সোশ্যাল কন্ট্রাক্ট। ঠিক আছে, ন্যাচারাল রাইটস মানে হচ্ছিল যে এই তিনটে তোমাকে মেনশন করতে হবে: রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি। পরবর্তীকালে আমাদের ফ্রেঞ্চ রেভলিউশন বা অন্যান্য যে রেভলিউশনস গুলো হয়েছে, এই জন লক বলে যে ভদ্রলোক,
ঠিক আছে, অনেকে লকি বলে, অনেকে লক বলে। সো জন লকি বা লক, এরা কিন্তু বলছে, এ কিন্তু দিয়ে পস্টুলেট করেছিল দ্য এলএলপি থিওরি। এলএলপি মানে লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি। বলছে এই তিনটে হচ্ছিল জন্মগত অধিকার প্রত্যেকটা মানুষের। চার্চ চার্চ ইউ ক্যানট সে আমার লিবার্টি খণ্ডন করতে পারো না, বা প্রপার্টির অধিকার খণ্ডন করতে পারো না, বা লাইফের মানে তুমি যা পানিশমেন্ট দেবে সেটা তোমার অধিকার নেই। সেই ন্যাচারাল রাইটসটা প্রত্যেকটা লোকের, ইন্ডিভিজুয়াল লোকের কিন্তু রয়েছে। দেখো প্রত্যেকটা যে মানে চেঞ্জেস এসছে সেগুলো পুরনো যে যুক্তিগুলো ছিল চার্চের এবং রুলিং ক্লাসে, সেগুলোর এগেইনস্টে গিয়ে এরা কিন্তু প্রত্যেকটা রাইটস বা এরা পুট ডাউন করছে। হ্যাঁ, নতুন যুক্তিতে এরা পুট ডাউন করছে। নেক্সট হচ্ছে হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অফ রোজু। এটা আমরা পরবর্তীকালে রোজুর ব্যাপারে পড়বো। ঠিক আছে, বলছে পলিটিক্যাল অথরিটিটা মানুষের, রাজার কাছে পলিটিক্যাল অথরিটি থাকবে কি না থাকবে সেটা ডিসাইড করবে হচ্ছিল জনগণ, জেনারেল উইল। এই পলিটিক্যাল অথরিটি আমি রাজা বা আমি চার্চের বলেই যে আমার কাছে পলিটিক্যাল অথরিটি থাকবে সেরকম নয়। পরবর্তীকালে দিস বিকেম দ্য বেস অফ ডেমোক্রেসি। দিস বিকেম দ্য বেস অফ ডেমোক্রেসি। এর উপর ডিপেন্ড করে ইউরোপের একটার পর একটা দেশ দে অ্যাডপ্টেড ডেমোক্রেসি। ঠিক আছে, মানে ডিভাইন রাইট অফ কিনশিপটাকে এই রোজু চ্যালেঞ্জ করলো। হ্যাঁ, এই থিওরিটাকেই মানে খুব কাছাকাছি গেছি আমি, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বলে বা জেনারেল উইল থিওরি বলে। এত কিছু মানে এখানকার ওয়ার্ড না হলেও হবে, খালি বলতে হবে যে রোজু চ্যালেঞ্জড দি পলিটিক্যাল অথরিটি অফ চার্চ অ্যান্ড দি রুলিং ক্লাস টু ডিসরাপ্ট দি থিওরি অফ কিনশিপ। ঠিক আছে, সেই রকম ভাবে তোমাকে প্লেস করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে হলো পলিটিক্যাল রিফর্ম সেই সময় হয়েছে, এবং সেপারেশন অফ পাওয়ার্স। আমরা এখন পড়ি সেপারেশন অফ পাওয়ার্স বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। ঠিক আছে, তখন এই আইডিয়াটা যে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারিটা সেপারেশন করতে হবে পাওয়ারটাকে, সেই সময় এনলাইটেন পিরিয়ডে এই থিওরিটা গ্রো আপ করেছিল। এবং এই থিওরিটা দিয়েছিল হচ্ছে হলো মন্টেস্কু। খুব ইম্পর্টেন্ট, সেপারেশন অফ পাওয়ার্স থিওরি গিভেন বাই মন্টেস্কিউ। মানে তুমি একটা জিনিস বুঝতে পারছো, প্রথমটা হচ্ছিল সায়েন্স এবং উপর, রিজনের উপর ভিত্তি করে সেই আইডিয়াস গুলোকে, চার্চের আইডিয়াস গুলোকে চ্যালেঞ্জ করা হলো। সেকেন্ড হচ্ছিল যে ধর্মটাকে ইররিলিভেন্ট করে দেয়া হলো। ঠিক আছে, থ্রু বাই অ্যাডপ্টিং সেকুলারিজম, রিলিজিয়াস টলারেন্স, ডেইজম। ঠিক আছে, থার্ড, প্রত্যেকটা মানুষের যে একটা ন্যাচারাল রাইটস আছে এবং পলিটিক্যাল অথরিটিটাকে চ্যালেঞ্জ করে যে সাধারণ মানুষ যাকে চাইবে তার কাছেই পলিটিক্যাল অথরিটি থাকবে, সেই পার্টটা কিন্তু মানে এটাও কিন্তু চার্চকে, মানে চার্চের পাওয়ার খর্ব, একছত্র পাওয়ার খর্ব করার জন্য এই আইডিয়াটা কিন্তু প্রোপাগেট করা হয়। নেক্সট আইডিয়া কেম অফ সেপারেশন অফ পাওয়ার্স, ভেরি ইম্পর্টেন্ট। মানে মডার্ন ডেমোক্রেসির এটা মানে পীঠস্থান মাফিক একটি আইডিয়া। ঠিক আছে, মন্টেস্কিউ এই মডার্ন ডেমোক্রেসির এই আইডিয়াটা সেপারেশন অফ এক্সিকিউটিভ লেসে, মানে আগে চার্চই যা বিধান দেবে চার্চ দেবে, যা মানে এক্সিকিউশন বা আইনও তৈরি করবে চার্চ, জাজমেন্টও দেবে চার্চ। সেই পাওয়ারটাকে চেঞ্জ করতে হবে, সেপারেট করতে হবে। ভেরি পাওয়ারফুল কনসেপ্ট ফর সোশ্যাল চেঞ্জ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো ইন্ডিভিজুয়ালিজম। এখান থেকে মনে রাখতে হবে হচ্ছে হলো ইন্ডিভিজুয়ালিজম। ঠিক আছে, মানে চার্চ সবকিছুর ফোকাস না হয়ে একটা সাধারণ মানুষ, হিউম্যান ইন্ডিভিজুয়াল ফোকাস হবে, এইটা প্রোপাগেট করা হলো। ঠিক আছে, নট ভেরি মানে পাওয়ারফুল থিং, বাট দিস ওয়াজ এ ফিচার। আচ্ছা,
আরেকটা জিনিস, এই ইন্ডিভিজুয়াল হিউম্যান ওয়াজ ফোকাস কিসের থেকে আমরা বুঝতে পারি? তখনকার যে থিঙ্কার ডেভিড হিউম, আমাদের যে মনস্তাত্ত্বিক যে পড়াশোনা, মানে সাইকোলজি যেটাকে আমরা বলি, ঠিক আছে, মানে মনোবিজ্ঞান যেটাকে আমরা বলি, সেইটার ভিত্তি কিন্তু ডেভিড হিউম সেই সময় করে গেছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছিল পলিটিক্যাল ইকোনমি বা ইকোনমিক দিক থেকে কি চেঞ্জেস এসেছিল চিন্তাধারায়। আদাম স্মিথ লিখেছিল দ্য ওয়েলথ অফ নেশনস, সেখানে কিন্তু সে একটা ফ্রি মার্কেট ইকোনমি রাদার দ্যান রুলিং ক্লাস ড্রিভেন বাই সাম সিলেক্টেড মার্চেন্টস, তখন ট্রেড কন্ট্রোল করত। মানে দাম থেকে শুরু করে কি দামে বিক্রি হবে, কি দামে কেনা হবে, এই রুলিং ক্লাস আর মার্চেন্টসরাই ডিসাইড করতো। সেখান থেকে আদাম স্মিথ প্রপোজ করলো যে নো, ইট উইল বি এ ফ্রি মার্কেট, ইট উইল বি এ মার্কেট ড্রিভেন ইকোনমি, যে দাম ঠিক করবে যে কিনবে আর বেচবে। ইট ক্যান নট বি ডিক্টেটেড বাই এনি সেন্ট্রাল অথরিটি। সেইটাই হচ্ছিল ফ্রি মার্কেট ইকোনমি ড্রিভেন বাই অ্যান ইনভিজিবল হ্যান্ড। তখন সবাই বললো যে আরে ভাই তাহলে দামটাকে ঠিক, তখন কিন্তু আদাম স্মিথ বলে গেছিল যে ইট ইজ এ প্রাইস ইজ অ্যান ইন্টারাকশন বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে। সো সেইখানে সে আরো অনেক মানে পাওয়ারফুল কনসেপ্ট অফ ডিভিশন অফ লেবার ফেভার সে অনেক তত্ত্ব দিয়েছিল। বাট এই ওয়েলথ অফ নেশনে ইকোনমিটা যে একটা সেন্ট্রালাইজ ডিসিশন মেকার থেকে একটা ফ্রি মার্কেট ইকোনমির দিকে যাবে, সেই চেঞ্জেসটা অফ আইডিয়া কিন্তু আদাম স্মিথ এনেছিল। তাহলে আমি ফিচার্সটা আমি পুরোভাবে পড়লাম। ফিচার্সটা পড়তে পড়তে আমি দেখো প্রত্যেকটা ধারণা সাইন্টিফিক মেথডের ধারণায় কান্তের একটা দিলাম। আমি সেকুলারিজমের ধারণায় কাউকে দিইনি যদিও, ঠিক আছে। ন্যাচারাল রাইটস এর ধারণায় লকিকে দিলাম, রুজুকে দিলাম হচ্ছিল পলিটিক্যাল অথরিটির ধারণায়, ঠিক আছে, চেঞ্জেস ইন পলিটিক্যাল অথরিটি। সেপারেশন অফ পাওয়ার্স এর ব্যাপারে মন্টেস্কিউকে আমি কোট করলাম, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিভিজুয়ালিজমের ব্যাপারে ডেভিড হিউমের কাজকে আমি কোট করলাম। ইকোনমির ব্যাপারে আমি আদাম স্মিথকে কোট করলাম। বুঝতে পারছো? আমি কিন্তু হিস্টোরিওগ্রাফি আলাদা করে না দিয়ে হিস্টোরিওগ্রাফির প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখানে আমি ইন্ডিভিজুয়ালি আমি বিভিন্ন পয়েন্টের সঙ্গে আমি কিন্তু মার্জ করে দিই। ঠিক আছে। সো historiography is not sharing only theories suggested by different schools of thought. হিস্টোরিওগ্রাফি মানে হতে পারে, দেখো একটা জিনিস বোঝাচ্ছি, এই পার্টটা অনেকে আমরা মিসআন্ডারস্ট্যান্ড করি। হিস্টোরিওগ্রাফি মানে আমাকে কোটেশন দিতে হবে। ফার্স্ট হচ্ছে হলো হিস্টোরিওগ্রাফির ফার্স্ট কনসেপ্ট হচ্ছে হলো শিফটিং পার্সপেক্টিভস। শিফটিং পার্সপেক্টিভস। একটা টাইমলাইনে ওভার সেঞ্চুরিজ কি কি শিফট হয়েছে সেইটা আন্ডারস্ট্যান্ডিং করাটাই হচ্ছিল হিস্টোরিওগ্রাফি। সেকেন্ড হচ্ছিল এই যেটা আমাদের পপুলার ধারণা যে ডিফারেন্ট স্কুলস অফ থটস অথবা থিঙ্কার্সদের কোট করা বা তাদের আইডিয়াগুলোকে আমার আনসারের মধ্যে ঢোকানো, যে এই এই লোকটা এই আইডিয়াটা প্রোপাগেট করেছে, যেমন আদাম স্মিথ ডিক্টেটেড ইকোনমি থেকে ফ্রি মার্কেট ইকোনমির আইডিয়াটা প্রোপাগেট করেছে। ঠিক আছে, অ্যান্ড ইট ওয়াজ এ ফিচার অফ এনলাইটেনমেন্ট। ঠিক আছে। পলিটিক্যাল থটের ব্যাপারে আমরা দেখেছি যে রোজিউ কি বলেছে, ঠিক আছে, জেনারেল উইল থিওরি দিয়েছে রোজিউ, উইচ বিকেম ইন ফিউচার দ্য ইম্প্যাক্ট হচ্ছিল ডেমোক্রেসি, স্টাবলিশমেন্ট অফ ডেমোক্রেসি। ঠিক আছে। থার্ড হচ্ছিল এই যে স্কুলস অথবা থিঙ্কার্স কে কানেক্ট করা পার্সপেক্টিভস এর সাথে, যেমন
স্কুল থিঙ্কার্সের আমরা বললাম রোজু দিয়েছে সেপারেশন অফ পাওয়ার্স। এবার এই সেপারেশন অফ পাওয়ার্স পার্সপেক্টিভে কিভাবে এফেক্ট করেছে? ফ্রম কনসেন্ট্রেশন অফ থ্রি থিংস, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি ইন দ্য হ্যান্ডস অফ চার্চ অথবা রুলিং ক্লাস থেকে একটা ডেমোক্রেসিক প্ল্যাটফর্মের দিকে এগোতে সাহায্য করেছে। এই যে কানেক্টার্স, এই কানেক্টার্স হচ্ছে হলো থার্ড পয়েন্ট ইন ইউর হিস্টোরিওগ্রাফি। হিস্টোরিওগ্রাফি কিন্তু তুমি একটা আলাদা টেবিল করে স্কুল থিঙ্কার্স লিখে দিলে দ্যাট ইজ নট, হ্যাঁ সেরকম ভাবেও লেখা যায়, তার শৈলী আছে, সেখানেও তোমাকে কানেক্টার্সে কানেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফোর্থ পার্ট ইজ দ্যাট যে অ্যানালিসিস, ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ হিস্টোরিওগ্রাফি, সেটা কিন্তু মানে আমরা করেই থাকি বিভিন্ন রকম আনসার অ্যাজ পার ডিমান্ড অফ দি কোশ্চেন, ঠিক আছে। সো ডোন্ট গেট কনফিউজড কি হিস্টোরিওগ্রাফি মানে আমাকে কোটেশন মারতে হবে, দ্যাট ইজ নট হিস্টোরিওগ্রাফি, ঠিক আছে। আর কোটেশন যে ইন টোটো দিতে হবে একদমই না, ঠিক আছে। জাস্ট বাংলা ভাষায় বুঝে নিজের পয়েন্টার নোটস বানিয়ে নাও, ব্যাস ওইটাই ইয়ে করতে হবে। নেক্সট রয়েছে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট দেখো পরবর্তীকালের ডেমোক্রেটিক রেভলিউশনস গুলো আমরা এখান থেকে ইম্প্যাক্ট হয়েছে। এই দেখো মন্টেস্কিউকে সেপারেশন অফ পাওয়ার্স এর ভিত্তিতে ডেমোক্রেটিক রিভলিউশনস গুলো হয়েছে বলে আমরা জানতে পারছি, ঠিক আছে। এত কিছু না মনে ডেমোক্রেটিক রেভলিউশনের মধ্যে আমেরিকান আর ফ্রেঞ্চ রেভলিউশনটা লিখতেই হবে, লিখতেই হবে। আর দু জায়গায় রোজিউর আইডিয়া ফ্রেঞ্চ রেভলিউশনে খুব ইম্পর্টেন্ট, কারণ লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি, এই তিনটে কিন্তু আমাদের যে প্রিয়াম্বেলও রয়েছে, দ্যাট ইজ দ্য সোর্স ইজ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তার মানে এই এনলাইটেনমেন্টের আইডিয়াস গুলো এই দুজনের ওয়ার দি ইন্সপিরেশন ফর ফ্রেঞ্চ অ্যান্ড আমেরিকান রেভলিউশন, এইটা হচ্ছিল ইম্প্যাক্ট। নেক্সট হচ্ছিল যে বিভিন্ন রকম অ্যাবসলিউটিজম, ডেসপটিজম মানে হচ্ছিল যে বিভিন্ন জায়গায় ইউরোপের এই এনলাইটেনমেন্টের পর রুলার্সরা বুঝতে পারলো যে আমাদের কিন্তু পুরনো পদ্ধতি আর কাজ করবে না, হ্যাঁ মানে জেনজি জেগে উঠেছে। আমাদের যখন ভারতবর্ষে জেন জি জেগে উঠেছে, ঠিক আছে, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা ঘুমাচ্ছি। সো এই রুলার্সরা কিন্তু অ্যাডপ্টেড এনলাইটেনমেন্ট আইডিয়াস, অ্যাডপ্টেড, কারণ তারা বুঝতে পারলো সাধারণ লোক কিন্তু আর তাদের কথা শুনবে না যদি আমরা অ্যাডপ্ট না করি। এরকম প্রত্যেকটা ক্রোয়েশিয়ার ফ্রেডরিক দ্য গ্রেট, ক্যাথারিন দ্য গ্রেট, দুটো আইডিয়া নিলেই, দুজনের বা একজনের নাম নিলেও মনে থাকলেও তোমাদের যথেষ্ট। এরা নিজেদের অ্যাডমিনিস্ট্রেশনে এই এনলাইটেন আইডিয়াস গুলো ইনভাইট করতে শুরু করবে, আনতে শুরু করবে, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দি ইম্প্যাক্ট। নেক্সট হচ্ছে হলো ইম্প্যাক্টটা কি, পাবলিক স্ফেয়ারে বিভিন্ন রকম ডিবেট এবং আলোচনা, আমরা বাংলায় যেটাকে আড্ডাখানা বলি, পাড়ার রকে বসে আমরা তো আগে আড্ডা মানে কি ডিবেট দিতাম, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ফুটবলের আলোচনা করছি, কখনো ক্রিকেটের আলোচনা করছি, কখনো পাড়ার আলোচনা করছি, ঠিক আছে, বিভিন্ন রকম প্রেসের বার্তা আলোচনা করছি, ঠিক আছে। এখানে কি হলো, এই পাবলিক স্ফেয়ারে কিছু কিছু জিনিস চেঞ্জ হলো, যেটা উঠে এলো দুটো মেজর জিনিস মাথায় রাখবে। দুটো মেজর জিনিস কি, একটা হচ্ছিল ডেমোক্রেটাইজেশন অফ নলেজ, ডেমোক্রেটাইজেশন অফ নলেজ মানে নলেজটা যেহেতু প্রিন্টিং প্রেস আসলো, তার ফলে কি হলো, নলেজটা ছড়িয়ে যেতে শুরু করলো, মানে নিউজ পেপারের থ্রু বিভিন্ন ওপিনিয়ন, এনলাইটেনমেন্ট ওপিনিয়ন, সেগুলো চারিদিকে ছড়াতে শুরু করলো। যে কাজটা আমাদের স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন রকম নিউজ পেপারস গুলো করেছে, বেঙ্গলি, মাহারাট্টা, এরা যা করেছে, সেটাই এনলাইটেনমেন্ট পিরিয়ডে এই নলেজ ছড়াবার কাজ ওই নিউজ পেপার করেছে। এবং এই নলেজ ছড়াবার ফলে যেটা শুরু হলো, যে পাবলিক ওপিনিয়ন বলে একটা নতুন জিনিস তৈরি হলো, যেটা আগে কিন্তু ছিল না। আগে ছিল হচ্ছে হলো দ্য ওপিনিয়ন অফ দ্য চার্চ ইজ ফাইনাল। এই নতুন পাবলিক ওপিনিয়ন গ্রো করতে শুরু করলো। সো দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছিল ডেমোক্রেটাইজেশন অফ নলেজ এবং সেকেন্ডটা হচ্ছিল পাবলিক ওপিনিয়ন।
লাস্টটা হচ্ছিল বিভিন্ন রকম রিফর্মস এবং মানে রাইট ফ্রম জুডিশিয়াল সিস্টেম টু ইকোনমিক সিস্টেম, নতুন আইডিয়াস এসছে, সেগুলোকে অ্যাডাপ্ট করে সে আইন চেঞ্জ হলো। ঠিক আছে, কি কি চেঞ্জ হলো বলতে হবে না, কিন্তু কি কি স্ফিয়ারে চেঞ্জ হয়েছে, মানে বলতে পারো ল এর স্ফিয়ারে চেঞ্জ হয়েছে, ইকোনমিক স্ফিয়ারে চেঞ্জ হয়েছে। সব থেকে মেজর চেঞ্জটা হচ্ছিল ওমেন্স রাইটস। এবং এখানকার একজন থিঙ্কার উলস্টোনক্রাফট, ঠিক আছে, এর কিন্তু প্রথম ওমেন্স রাইটস এর লেখা এ ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন সেই সময় যে ছাপলো, দেন কেম এ নিউ আইডিয়া অফ ওমেন্স রাইটস, যেটা আজ পর্যন্ত কিন্তু ভ্যালিড। বোঝাতে পারছি? 1 ঘন্টা 13 মিনিটের ক্লাস হলো। লাস্ট কনক্লুশন দিচ্ছে আমাদের, নোটস কনক্লুশন দিচ্ছে, আমি বলছি না যে তোমরা এই কনক্লুশনটা ইয়ে করো। প্রথম যেটা কি ডিসম্যান্টেল করেছে এনলাইটেনমেন্ট, ফার্স্ট কি করেছে, পুরনো জিনিসটাকে ছুঁড়ে ফেলেছে। কি ছুঁড়ে ফেলেছে? ফাউন্ডেশনস অফ চার্চ, অথরিটি, ফিউডালিজম। ঠিক আছে, ফিউডালিজম মানে জমিদারি, হ্যাঁ, মানে মোনার্কি, এগুলোকে ছুঁড়ে ফেলেছে। ঠিক আছে, এবং ফিউচারের কি কি স্ট্যাবলিশ করতে সাহায্য করেছে? ডেমোক্রেসি, সেকুলারিজম। এবং তার হাত ধরে মানে কার্ল মার্কস অনেক সময় আলোচনা করে যে এই যে মানে এনলাইটেনমেন্ট পিরিয়ড যেমন মানে অনেক কিছু গোড়ামি দূর করেছে, সেরকম একটি বাজে জিনিস এনেছে। মানে মার্কসীয় কথায়, মার্কস তো সোশ্যালিজম, সাম্যবাদে বিশ্বাসী। ক্যাপিটালিজম কিন্তু এই সময় থেকে জন্ম নিয়েছে, যেহেতু নতুন নতুন টেকনোলজি এসছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে, ক্যাপিটালিজম আসতে বাধ্য। ক্যাপিটালিজম অ্যারোজ ডিউরিং দিস পিরিয়ড। ঠিক আছে, ফ্রি মার্কেট ইকোনমি, তাই জন্য ক্যাপিটাল উইল। ঠিক আছে, মানে নতুন নতুন ইনভেস্টররা, ক্যাপিটালিজম গ্রিউ। মার্কস বলেছে এই পিরিয়ডটা ওয়াজ এ পিরিয়ড অফ আপরাইজিং অফ ক্যাপিটালিজম। মার্কস ভিউড দিস অ্যাজ এ ক্লাস থিওরি, ক্লাস স্ট্রাগল রাদার দ্যান আইডিয়ার স্ট্রাগল। মার্কস দুটো জিনিসে ভিউ করেছে, একটা ক্লাস স্ট্রাগল, আর একটা হচ্ছিল এই ক্যাপিটালিজম। মানে যেহেতু মার্কসের সেই চিন্তাধারা ওই দিকেই ছিল। ঠিক আছে, লাস্টে বলছে যে ওয়াইল ক্রিটিক্স পয়েন্টেড আউট ওভার রেশনালিটি ফাউন্ড পিলার অফ মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এইসব হেজিয়ে ফেজিয়ে কমপ্লিট করেছে। সো দিস ইজ হাউ ইউ নিড টু রাইট অ্যান আনসার। হিস্টোরিওগ্রাফি যেটা দেখো বলছিলাম, এই কোশ্চেনটার হিস্টোরিওগ্রাফির ভিউ যদি হয়, অনেকগুলো ভিউ হতে পারে, ক্লাসিক্যাল ভিউ, সোশ্যাল। আমি খালি তোমাদের সাথে এই মার্কসিয়ান পার্সপেক্টিভটা একটু আলোচনা করে নিই, যে এত কিছু হলো মার্কস কিন্তু অবিচল। মার্কস কিন্তু দেখলো যে এটা আমার মানে এনলাইটেনমেন্ট পিওর, মানে নতুন আইডিয়া কি নিয়ে আসলো, মার্কস দুটো অ্যাঙ্গেল থেকে দেখেছিল। একটা হচ্ছিল যে ক্লাস ইন্টারেস্ট। ঠিক আছে, বলছে যে ক্লাস ইন্টারেস্ট বলতে বলছে যে ক্যাপিটালিজমের হাত ধরে, ঠিক আছে, এই মার্কেট ক্যাপিটালিজম, যাদের কাছে ওয়েলথ ছিল, তারা ওই পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে নতুন করে মার্কেট ক্যাপিটালিজম আমাদের সোসাইটিতে জন্ম নিল। যেহেতু ক্যাপিটালিজম আসলো, ডিফারেন্ট ক্লাসেস অ্যারোজ অ্যারোজড। ঠিক আছে, এবং যে রিজন মানে যুক্তিবাদ যে আসলো, তার ফলে কি হলো, এই যুক্তিবাদী বা থিঙ্কার্সদেরও একটা নতুন ক্লাস তৈরি হলো, আর ফলোয়ার্স যারা, সেখানেও নতুন ক্লাস তৈরি হলো। এবং তার ফলে মার্কস বলেছিল যে এখানে কিন্তু ক্লাস ইন্টারেস্ট, মানে যেহেতু ক্যাপিটালিজম এসছে, কিছু লোকের কাছে ওয়েলথ জমা হতে শুরু করলো, কনসেন্ট্রেশন অফ ওয়েলথ হতে শুরু করলো, এবং কিছু লোকের কাছে তারা পোভার্টি এবং অন্যান্য ইয়েতে ওয়েলথের থেকে ডিনাই হলো। মানে দুটো ক্লাস, একটা হচ্ছিল হ্যাভ, আর একটা হচ্ছিল হ্যাভ নটস। এই দুটো ক্লাসের উপর ডিপেন্ড করে মার্কস কিন্তু এই পুরো
ক্যাপিটালিজমটাকে দেখেছে, এই পুরো এনলাইটেনমেন্টটাকে দেখেছে। এইগুলো দেওয়ার কোনো দরকার নেই। এখানে দেখো তোমরা অনেকে বলে যে একটা টেবিল করে দাও, এ দাও, টেবিলও এখানে দেয়া আছে। হ্যাঁ, যে লিবারেল লোকেরা কে বলেছে, কারা কি স্কলার্স এই লিবারেলদের মধ্যে, ঠিক আছে, এরা সেন্ট্রাল আর্গুমেন্টটা কি ছিল, যে এটা প্রগ্রেসিভ, হিউম্যান রিজন, সেকুলারিজম, এইসব। মার্কসের কি ছিল, ঠিক আছে, যে একটা নতুন ক্লাস অফ পিপল গ্রো করলো যাদের কাছে ওয়েলথ গট কনসেন্ট্রেটেড, এবং ক্লাস স্ট্রাগল তৈরি হলো এখান থেকেই, মার্কস সেটা বলেছে, ঠিক আছে। সো এইরকম ভাবে অনেকে অনেক কিছু বলেছে, আমার মনে হয় না এইগুলো দেওয়ার কোনো দরকার আছে, এত ডিপে ঢুকে কোনো লাভ নেই। মোর অরলেস আনসারটা বুঝতে পারলে প্রত্যেকে, এভরিওয়ান। এই সৌমেন আছো নাকি তুমি ক্লাসে? সৌমেন আছো ক্লাসে? আমাদের মধ্যে একজন রয়েছে যে পিএইচডি করছে হিস্ট্রিতে। হ্যাঁ, মানে হি ইজ এমএ হিস্ট্রি অ্যান্ড হি ইজ ডুইং এ পিএইচডি ইন হিস্ট্রি, এবং তার হিস্ট্রি অপশনালি কিন্তু রয়েছে। সৌমেন আছো ক্লাসে? কোড দিয়ে ঢুকেছে তো সব। আচ্ছা, নেই মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে মোরাললেস তোমরা বুঝতে পারলে যে আনসারটা কিভাবে রাইট করতে হবে। এই সময়ের মধ্যে তোমরা আনসারটা কিন্তু হিস্ট্রি অপশনাল টাস্কটা তোমরা করে দিও। আগস্ট মাস থেকে কিন্তু আমাদের আরো বেশি হিস্ট্রি অপশনালের উপর ফোকাসটা আমাদের বাড়ছে। মানে আমরা উইকলি এখন, গত সপ্তাহে আমরা একটা প্রশ্ন করেছিলাম, তার আগের সপ্তাহে একটা করেছিলাম, এই সপ্তাহে আমরা 5টা প্রশ্ন দেখে নেব, ঠিক আছে। আমাদের আইডিয়া হচ্ছিল যে অ্যানুয়ালি 300 প্রশ্ন দেখা, এবং আগস্ট মাস থেকে নাম্বার অফ কোশ্চেন্স উইল রাইজ। সেইভাবে নিজেদেরকে প্রস্তুতি করো, রোজ একটা করে প্রশ্ন যাতে কভার আপ করতে পারো, মোর অর লেস দেখবে ইউ উইল বি ইন এ কমফোর্টেবল পজিশন। সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস।